ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। আমরা চেষ্টা করব, আজকে যেহেতু আমাদের বাংলা প্রস্তুতির জন্য সর্বশেষ দিন, এর আগের দিন, তার মানে আমরা 27 তারিখে নাটক শেষ করেছি, 28 তারিখে সবগুলো কবিতা সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে বুঝে শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সকল গদ্যগুলো বুঝে বুঝে রিভিশন দিব এবং তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা শুধু আমার সাথে শুনবা, আমি যা যা তথ্যগুলো বলি এই তথ্যগুলো শুধু শুনবা, মনে রাখবা, আগামীকালকে প্রশ্নে দেখবা আর দাগিয়ে দিয়ে আসবা। সো ওকে, আমি ক্লাস শুরু করছি। তোমরা সবাইকে রেডি? বলো ভাই, আমরা সবাই রেডি? আমরা যে কাজটি করতে হবে, বাংলাদেশে এখন শিক্ষার্থীদের বিশ্বাস, আস্থা এবং ভরসা, ভালোবাসার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে পড়াইচিস অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। এই জায়গায় আসলে একজন শিক্ষার্থী নতুনভাবে, নতুন আঙ্গিকে ভালোভাবে কোনো কিছু শিখতে পারে। সো তোমরা যদি একটু সাপোর্ট করো, তোমরা যদি একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের পরিচিত বন্ধু বান্ধবী, আশেপাশের বন্ধু বান্ধবী একটু হলেও তো উপকৃত হবে। সো ভাইয়া, আমরা সবাই মিলে সবার জায়গা থেকে আজকের ক্লাসটি শেয়ার করে দিব। যেই টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অপরিচিতা। একটু ভাইকে বলো, আমরা সবাই রেডি? বলো ভাই, সবাই রেডি? আমি খুব সহজে সুন্দর করে শেষ করে দিব। ওকে প্রিয় ভাই, তোমরা আমার প্রিয় ভাই, প্রিয় বোন, ছোট ভাই, ছোট বোন। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। আচ্ছা হ্যাঁ, ক্লাস স্টার্ট করতেছি ভাইয়া। তোমরা কি ভাইয়ের জন্য সবাই মিলে, আমরা আজকে সবাই মিলে একটা শেয়ার করে দিই ভাইয়া, একদম যতজন আছি সবাই মিলে ভাইয়া, যতজন আছি সবাই মিলে একটা একটা শেয়ার করে দিই। আর বলবো না ভাইয়া, তোমাদের তো বাংলা আর বলবো না, এটাই। যতজন আছি সবাই মিলে একটা একটা শেয়ার করে দিই, যতজন আছি। আজকে তোমরা অন্তত ভাইকে 1000 শেয়ার করে দাও, যতজন আছি। ওকে, সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি অবশ্যই জানো আমাদের টোটাল 60টি গদ্য পড়তে হবে। গদ্য বলো, প্রবন্ধ বলো, যাই বলো, 60টা পড়তে হবে। ওকে, মাঝার কই 60টা পড়তে হবে, ঠিক আছে? ওকে, এই 60টা গদ্য পদ্য যে আমরা পড়বো, আমরা কিভাবে পড়বো এখন আমি তোমাদেরকে সেটি দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে অপরিচিত পড়াবো, সুন্দর করে আমি যা যা বলি আমার কাছ থেকে শুনে রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এলাকার এক বড় বোন ছিল, আমার এলাকার এক, মানে আমার মনে করো ভার্সিটির এক পছন্দের মেয়ে ছিল। এই মেয়ের সাথে আমার এলাকার এক বড় ভাইয়ের, আবার বলছি আমার পছন্দের, আমার ভার্সিটির এক মেয়ে ছিল। ছোটবেলায় তার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, তার সাথে আমার এলাকার এক বড় ভাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে। সেই বিষয়গুলো এখন আমি তোমাদেরকে বলবো, সবাই সুন্দর করে শুনে রাখবা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি যদি তোমাকে অনুপম নিয়ে কথা বলি, সবাই সুন্দর করে শোনো। এগুলো তোমরা জানো, আজকাল আমি অতিরিক্ত রোমান্টিক স্টাইলে কিছু কথা বলবো না, আমরা অনুপম নিয়ে কথা বলি। আচ্ছা, অনুপমের বয়স হচ্ছে 23। অনুপম MA পাস করেছে। অনুপমের সাথে যখন আমার কথা হচ্ছে, তোমরা বলো অনুপমকে? অনুপম গালিব বের এলাকার বড় ভাই। অনুপমের সাথে যখন আমার কথা হচ্ছে তখন অনুপমের বয়স হয়েছে 27। এ পর্যন্ত সবার মুখস্থ, সবাই দ্রুত লিখে ফেলি। অনুপমের বয়স হচ্ছে কত? 23। অনুপম MA পাস করেছে। আর যেই মুহূর্তে অনুপম ভাইয়া আমার সাথে তার কথাগুলো শেয়ার করেছে তখন অনুপমের বয়স ছিল 27। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? বলো ভাই ক্লিয়ার? দ্রুত বলতে হবে, দ্রুত। আচ্ছা, এরপরে এই অনুপম চাকরির জন্য তার কোনো উমেদারি ছিল না। দ্রুত লিখে ফেলি, উমেদারি হচ্ছে অন্যর কাছে ধরনা দেওয়া। দ্রুত লিখে ফেলি যে অনুপম এই যে MA পাস করেছে, এরপরেও তার চাকরির জন্য কোনো ধরনের উমেদারি ছিল না। উমেদারি মানে হচ্ছে অন্যের কাছে ধরনা দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অনুপমের খুবই সুন্দর একটা ছেলে ছিল। অনুপম সুন্দর থাকার কারণে পণ্ডিত মশাই অনুপমকে ব্যঙ্গ করে বলতো শিমুল ফুল এবং মাকাল ফল। দ্রুত লিখে ফেলি, শিমুল ফুল, দ্রুত এগুলো পরীক্ষা আসবে, শিমুল ফুল এবং মাকাল ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
প্রশ্নই করতে পারো যে ভাইয়া কেন অনুপম সৌন্দর্যের কারণে তাকে তার পণ্ডিত মশাই শিমুল ফুল এবং মাকাল ফল বলেছে। শিমুল ফুল এবং মাকাল ফল বলেছে দেখতে সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না। এখন আসো তুমি আমাকে বলতে পারবে যে ভাইয়া শিমুল ফুল কি? শিমুল ফুল হচ্ছে তুলা গাছের ফুল। দ্রুত আমরা লিখে ফেলি ভাইয়া বা শুনে থাকো, এই শিমুল ফুল হচ্ছে তুলা গাছের ফুল যেটার কোনো ধরনের গন্ধ নেই। তুলা গাছের ফুল, তুলা গাছের ফুল যেটার কোনো গন্ধ নেই। আমি কি বুঝাতে পেরেছি? বলো ভাই বুঝাতে পেরেছি? ওকে ভাই বুঝাইতে পেরেছি, ঠিক আছে ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আমার মনে হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো। অনুপমের বয়স হচ্ছে 23, অনুপম এমএ পাস করেছে, এটা হচ্ছে তার পড়াশোনার যোগ্যতা। উমেদারি নেই, এই যে এমএ পাস করার পর তাকে চাকরি করতে হবে, চাকরির জন্য ধরনা দেওয়া কারো কাছে সিরিয়াস হওয়া, এটা হচ্ছে উমেদারি, তার কোনো উমেদারি ছিল না। অনুপম একটু সুন্দর ছেলে ছিল, তার সৌন্দর্যের কারণে তার পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছে। প্রশ্ন করতে পারো যে ভাইয়া শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা কেন করেছে? দেখতে অনেক সুন্দর কিন্তু এই শিমুল ফুল এবং মাকাল ফল কোনো কাজে লাগে না। সেমভাবে অনুপম এরকম কোনো কাজে লাগতো না। তো এই শিমুল ফুল নিয়ে যদি আমি তোমাকে বলি, শিমুল ফুল মানে হচ্ছে তুলা গাছের ফুল যেটার কোনো ধরনের গন্ধ নেই। বুঝাইতে পেরেছি? অনুপম নিজে নিজেকে অন্নপূর্ণার, দ্রুত লিখে ফেলে ভাইয়া, ওকে দ্রুত লিখে ফেলে। অনুপম নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে করত। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে করতো। এটা লিখে ফেলি। অনুপম নিজে নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে করতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অন্নপূর্ণার দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কার্তিক। দ্রুত লিখে ফেলি ভাইয়া, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কার্তিক। আমার মনে হচ্ছে আমি বুঝাতে পেরেছি। সব আরেকবার খেয়াল করতে হবে বিসমিল্লাহ পড়ে যে অনুপমের বয়স 23। আমি বারবার বলবো যেন তোমাদের মুখস্থ হয়ে যায়। আচ্ছা, অনুপমের বয়স 23, এমএ পাস করেছে, এখন বয়স হচ্ছে 27। যখন আমার সাথে কথা বলতেছে চাকরির জন্য কোনো উমেদারি নাই, অন্যের কাছে ধরনা নেই। অনুপম সৌন্দর্যের কারণে তার পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছে যেটা সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না। এই শিমুল ফুল হচ্ছে তুলা গাছের ফুল, গন্ধ নেই। অনুপম নিজে এই যে নিজের এই অবস্থা, তো সে নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে করতো। এখন তুমি বলবো যে ভাই অন্নপূর্ণা কি? অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা। অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা। অন্নপূর্ণার দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কার্তিক। এই কার্তিক সবসময় কোলে কোলে থাকতো, যেভাবে অনুপম তার মায়ের কোলে কোলে থাকতো বা ঘরে ঘরে থাকতো। এই অনুপম নিজেকে কার্তিক মনে করতো, কার্তিক সবসময় কোলে কোলে থাকতো। বুঝাতে পেরেছি? বলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? ভাই বলো, তাহলে আমি সামনে আগাবো। বলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মাকাল ফল বলছি তো ভাইয়া, মাকাল ফল এক ধরনের ফল, দেখতে তুমি দেখবা লাল, অনেক সুন্দর কিন্তু কোনো কাজে লাগবে না। ভাই এই পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে অনুপম সম্পর্কে আল্লাহর রহমতে তুমি সব বুঝতে পেরেছো, তাই না? প্লিজ ভাইয়াকে একবার জানো ক্লিয়ার? যদি আমার অবস্থা একবার জানতা যে আমি কি পরিমাণে অসুস্থ অথবা গলা বসে গেছে, তোমরা যদি ভাইকে সাপোর্ট না করো, আমরা সবাই মিলে আজকে তুমি পড়লেও পড়া লাগবে না, শুধু আমার কাছ থেকে শুনে থাকো। এগুলো কালকে শুধু অপশানে দেখবা, দাগাই দিবে। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি প্রত্যেকটা এমসিকিউ তোমাকে বারবার বলবো। ওকে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার বলি, সামান্তা কবির, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনুপম বয়স 23, এমএ পাস করেছে। যখন অনুপম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে তখন হচ্ছে বয়স 27। উমেদারি, চাকরির জন্য তার কোনো ধরনের ধারণা নেই। অনুপম শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তার তুলনা, যেটা দেখতে সুন্দর এবং কোনো কাজে লাগে না। শিমুল ফুল হচ্ছে তুলা গাছের ফুল, কোনো গন্ধ নেই। মাকাল ফল হচ্ছে দেখতে অনেক সুন্দর, কোনো কাজে লাগবে না। অনুপম নিজের অবস্থা দেখে নিজেকে মনে করতো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। তো অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা। অন্নপূর্ণার দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কার্তিক।
এই কার্তিক যে তুমি দেখতে পাচ্ছ, কার্তিক সবসময় কোলে কোলে থাকতো। আশা করছি তুমি বুঝতে পেরেছো। আমরা প্রথমে অনুপমকে নিয়ে ক্লিয়ার হয়েছি। এবার আমরা দেখবো অনুপমের পিতা। সবাই দ্রুত লিখে ফেলি। অনুপমের পিতা গরিব ছিল, পেশা ছিল ওকালতি, অনেক টাকা ইনকাম কিন্তু ভোগ করতে পারেনি, হঠাৎ মৃত্যুবরণ করেছে, শেষ। অনুপমের পিতা সম্পর্কে এবার সবাই আমার সাথে বলো। বলো ভাইয়া, অনুপমের পিতা সম্পর্কে আমার সাথে বলো। বলো ভাইয়া সবাই। অনুপমের পিতা গরিব ছিল। তো আমার স্টুডেন্ট যারা এরা মজা করে এটা বলতেছে, ভাইয়া অনুপম গরিব হয়ে জন্মগ্রহণ করেছে, বড়লোক হয়ে মৃত্যুবরণ করেছে, বা অনুপমের বাবা গরিব হয়ে জন্মগ্রহণ করেছে, বড়লোক হয়ে মৃত্যুবরণ করেছে। এই জিনিসটি মনে রাখবা যে অনুপমের পিতা গরিব মানুষ ছিলেন, পেশা ছিল ওকালতি, অনেক টাকা ইনকাম করছে কিন্তু ভোগ করতে পারেনি, হঠাৎ মৃত্যুবরণ করেছে, শেষ। তাহলে তুমি অনুপমের পিতা ক্লিয়ার? অনুপমের পিতা ক্লিয়ার? অনুপমের যে মা, অনুপমের মাও গরিব ঘরের মেয়ে। লিখে ফেলো, এখানে চিকন করে লিখে ফেলো। অনুপমের মা সেও গরিব ঘরের মেয়ে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। প্লিজ ভাইয়া অতিরিক্ত কথা বলো না প্লিজ। আমি যা বলবো দেখবা আগামীকাল আল্লাহর রহমতে এর বাইরে কোনো প্রশ্ন পাবা না। অনুপমের পিতা গরিব, ওকালতি পেশা ছিল, অনেক টাকা ইনকাম করেছে ওকালতি করে, কিন্তু সেগুলো ভোগ করতে পারেনি, হঠাৎ মৃত্যুবরণ করেছে। এবং অনুপমের মাও গরিব ঘরের মেয়ে ছিল, শেষ। অনুপম এবং অনুপমের মা নিয়ে ক্লিয়ার। আমি কিন্তু ক্লাস শেষে সবার মুখস্থ নিব। এবার হচ্ছে মামা, সবাই লিখে ফেলি। মামা, অনুপমের মামা। অনুপমের মামা যেহেতু অনুপমের বাবা মৃত্যুবরণ করেছে, সেহেতু অনুপমের মামা হচ্ছে অনুপমের পরিবারের আসল অভিভাবক। অনুপম থেকে 6 বছরের বড়। তো তুমি ধরো ভাইয়া, অনুপমের বয়স যদি 23, মানে যখন বিয়ের কথা হচ্ছে তখন হচ্ছে 23-এর সাথে তুমি 6 যোগ করলে কত হয়, আবার যখন 27-এর সাথে 6 যোগ করলে কত হয়, এই বিষয়টা আর কি। যে মামা হচ্ছে পরিবারের আসল অভিভাবক, 6 বছর বড়, ফুলগুর বালির মতো। এই জিনিসটা এখন সবাই জানবা যে অনুপমের মামা তাদের পরিবারে ছিল ফলগুর বালির মতো। এখন ফলগুর বালি কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। ফলগুর বালি সবাই লিখে ফেলো। বলো ভারতের, দেখছো গলা কিভাবে হয়ে গেছে, ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী, সবাই লিখে ফেলি। এই ফলগুর বালি হচ্ছে যেটার উপরে বালি, নিচে পানি, মানে বালির নিচে পানি। এখন বালির নিচে পানি হলে পানি নিতে কষ্ট না, বালিটা দেখছো পানিকে কিভাবে আঁকড়ে ধরেছে। অনুপমের মামা তাদের পরিবারে এরকম ছিল। যদি পরীক্ষাতে আসে অনুপমের মামা কিসের মতো ছিল তাদের পরিবারে? ফলগুর বালির মতো। ফলগুর বালি কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী, অন্তে, যেটার ভেতরে পানি, উপরে বালি। বুঝাতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুপমের মামাকে তাদের পরিবারের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মনে করা হতো। অনুপমের মামাকে তাদের পরিবারে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মনে করা হতো। বুঝাইতে পেরেছি? আচ্ছা, অনুপমের মামা কলকাতায় থাকতেন। এটা লিখে ফেলো যে অনুপমের মামা কলকাতায় থাকতেন। তিনি কলকাতার বাইরে কোথাও যেতেন না। যদি কলকাতার বাইরে কেউ যেত, তিনি সবাইকে বলতো যে তুমি কি আন্দামান দ্বীপে গেছো? তাইলে তুমি মনে করো আমি অনুপমের মামা, আমি কলকাতায় থাকতাম, এখন তুমিও কলকাতায় থাকতা, তো তুমি হঠাৎ করে কোথায় গিয়েছো? আমি বলছি কি আন্দামান দ্বীপে গেছো। তাইলে কলকাতার বাইরে কেউ কোথাও গেলে অনুপমের মামা সেটাকে কি বলতো? আন্দামান দ্বীপ বলতো, আন্দামান দ্বীপ বলতো। আচ্ছা, এখন এই আন্দামান দ্বীপ কি? ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। সবাই লেখো, ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। পরীক্ষাতে যেন কোনো কিছু ভুল না হয়, আমি 3-4 বার বললে হয়ে যাবে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মামা আসল অভিভাবক, অনুপম থেকে 6 বছর বড়। অনুপমের মামা তাদের পরিবারে ফলগুর বালির মতো থাকতো। তুমি আমাকে প্রশ্ন করো ভাইয়া ফলগুর বালি কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী, যেটার ভেতরে পানি, উপরে বালি। অনুপমের মামা হচ্ছে তাদের পরিবারের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। অনুপমের মামা কলকাতায় থাকতো। কলকাতার বাইরে যদি কেউ যায়, সে ওইটাকে বলতো আন্দামান দ্বীপ। এখন তুমি আমাকে প্রশ্ন করবে এই আন্দামান দ্বীপ কোথায়? ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। বুঝাইতে পেরেছি? অনুপমের মামা কলকাতার বাইরে কি কখনো গিয়েছেন? হ্যাঁ গিয়েছেন। কোন পর্যন্ত? কোন্নগর পর্যন্ত গিয়েছেন। লিখে ফেলো, পরীক্ষাতে আসবে। অনুপমের মামা কলকাতার বাইরে কোন পর্যন্ত গিয়েছেন? কোন্নগর পর্যন্ত গিয়েছেন। কোন্নগর কোথায়? কলকাতার পাশের একটা এলাকা। কোন্নগর কোথায়? কলকাতার পাশের একটা এলাকা। অনুপমের মামা যদি মনু হইতো, মনু মানে কি?
যিনি আইন প্রণয়ন করেন। মনু যদি হইতেন, যদি অনুপমের মামা আইন প্রণেতা হইতেন, তাহলে তিনি আইন করে দিতেন যে হাবড়ার ফুল পার হওয়া সবার জন্য নিষেধ করে দিতেন। হাবড়ার ফুল কি? কলকাতার সীমানার একটা ফুল, কলকাতার সীমানার একটা ফুল। অনুপমের মামা যদি আইন প্রণেতা হইতেন, তাহলে তিনি সবাইকে হাবড়ার ফুল পার হওয়া নিষেধ করে দিতেন, যে কলকাতার মানুষ কলকাতায় থাকতে হবে। এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা কি? এটা হচ্ছে একটা ব্যবসা, যে আমি ঢাকায় থাকি, আমি এই থাকি সেই থাকি, এই আর কি। অনুপমের মামার টাকার প্রতি ব্যাপক আসক্তি ছিল তার। সে মনে করো যে অনুপমকে বিয়ে করাবে, এখন বিয়ে করাতে গিয়ে কেমন পরিবার চাচ্ছে, টাকা নেই এমন পরিবারে অনুপমকে বিয়ে করাবে, কিন্তু তারা টাকা দিতে কসুর করবে না, কিপটামি করবে না। মনে করো অনুপমকে বিয়ে করাবে এমন পরিবারে বিয়ে করাবে যে পরিবারে তাদের গরিব, কিন্তু যা আছে তা দিতে কিপটিমি করবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যৌতুকের প্রতি লোভ। ওকে, এমন ব্যয়ছে অভিমান করে থাকতো। লিখে ফেলো ভাইয়া, অনুপমের মামা অভিমান করে থাকতো। এবার সবাই আমাকে এটা মুখস্থ বলো, বলো ভাই মুখস্থ বলো। এটা কি পারা যাবে আল্লাহর রহমতে? ভাই পারা যাবে? প্লিজ অতিরিক্ত কমেন্টস করো না প্লিজ, বলছি ভাই আরেকদিন পরে পরীক্ষা। আমি আবার বলছি, মামা বলো, মামা অনুপমের পরিবারের আসল অভিভাবক। এখন মুখস্থ বলো, অনুপমের মামা অনুপমের পরিবারের আসল অভিভাবক। অনুপম থেকে 6 বছর বড়। অনুপমের বিয়ের কথা হচ্ছে তখন 23 বছর, আর যখন গালিবের সাথে গল্প বলতেছে তখন 27। হ্যাঁ, এরপরে ফুলগুর বালির মতো অনুপমের মামা ফ্যামিলির মতো। ফুলগুর বালি কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী, যার ভিতরে পানি উপরে বালি। অনুপমের মামা হচ্ছে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। অনুপমের মামা কেউ যদি কলকাতার বাইরে যাইতো তাকে আন্দামান দ্বীপ বলতো। আন্দামান দ্বীপ হচ্ছে ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। অনুপমের মামা কি কলকাতার বাইরে কখনো গিয়েছেন? গিয়েছেন, কোন্নগর পর্যন্ত, কলকাতার পাশের একটা এলাকা। অনুপমের মামা যদি মনু হইতো, আইন প্রণয়ন হইতো, হিন্দুদের মুনি ঋষি হইতো, হাবড়ার ফুল পার হওয়া নিষেধ করে দিতেন। কলকাতার একটা সীমানা হচ্ছে হাবড়ার ফুল। টাকার প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তিনি অনুপমকে বিয়ে করাবেন কেমন ফ্যামিলি চাচ্ছেন, যাদের টাকা নেই কিন্তু টাকা দিতে কিপটিমি করবে না, এমন বেহাই চায়, অভিমান করে থাকতো সবসময়। বলো ভাই সব আল্লাহর রহমত ক্লিয়ার? আল্লাহর রহমতে সবাই ক্লিয়ার? প্লিজ বলো সবাই ক্লিয়ার? দ্রুত বলো সবাই ক্লিয়ার? কি ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না কেন? প্লিজ বলো সবাই ক্লিয়ার? তোমরা যদি আজকে ভাইকে মনে কষ্ট দাও, ভাই খুবই কষ্ট পাবো। আমি কোন্নগর কি? কলকাতার। আমি এই ভাইয়া আন্দামান, কোন্নগর, হাবড়ার ফুল, সামান্তা, এগুলো ধরো, সামান্তা দ্রুত ধরো, বুংবাং করা যাবে না। আন্দামান, কোন্নগর, হাবড়ার ফুল, এই তিনটা কি সবাই ক্লিয়ার হয়েছে? আন্দামান কি, কোন্নগর কি, হাবড়ার ফুল কি, ফুলগুর বালি কি? টাটকা মুখস্থ করে ফেলতে হবে। গালিবের ক্লাস কি বুংবাং করা যাবে না, ক্লাসে মুখস্থ করতে হবে। আন্দামান, ফুলগুর বালি, কোন্নগর, হাবড়ার ফুল, সবার মুখস্থ। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে ধরো। আলহামদুলিল্লাহ। এবার আমরা ধরবো হরিশ। এবার আমরা হরিশ, পরে আমি তোমাদেরকে এগুলো একদম মুখে একবার সামারি দিয়ে দিব, দেখবে যে তুমি মানে 5 মিনিটে তুমি নিজে মুখস্থ বলতে পারবে। সবাই লিখে ফেলো হরিশ। হরিশ হচ্ছে বন্ধু, সবাই লিখে ফেলবে। হরিশ হচ্ছে বন্ধু। হরিশ রসিক মানুষ, কানপুরে থাকতো। এই কানপুরে কারা থাকতো? এই কানপুরে কল্যাণীরাও থাকতো। সবাই লিখে ফেলি, কল্যাণীরাও থাকতো। কল্যাণীরা থাকতো। এই কল্যাণীকে গালিব ভাইয়া ছোটবেলায় পছন্দ করতো। কল্যাণীকে কল্যাণী যখন ছোট ছিল, আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের হালকা একটা সম্পর্ক ছিল। তাহলে বলো বন্ধু। হরিশ কি? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। হরিশ খুবই রোমান্টিক, খুবই হাসাইতে পারতো। কানপুরে থাকতো, কানপুরে কল্যাণীরাও থাকতো। খাসামের খবর, এই যে কল্যাণীর খবর অনুপমকে কে দিয়েছে? হরিশ দিয়েছে। খাসা মানে কি বলতো? চমৎকার। সবাই লিখে ফেলবে। কবিতা কখন শেষ করবেন? কবিতা শেষ করে দিয়েছি গতকালকে। খাসা মানে চমৎকার, খাসা মানে চমৎকার। অনুপমের মন উতলা করে দিল কে? হরিশ। এখন সহজে কিভাবে মনে রাখবা? অনুপমের একটা বন্ধু ছিল হরিশ। আরে সামানার, সে তো চমৎকার, সে দারুণ হাসাতে পারতো, এবং সে কানপুরে থাকতো। কানপুরে কল্যাণীরাও থাকতো। সে কোনো না কোনোভাবে কল্যাণীকে দেখেছে। যেহেতু অনুপমের বিয়ের বয়স হয়েছে, সে অনুপমকে এই মেয়েটার খবর দিয়েছে। মেয়েটা ছিল চমৎকার। মেয়েটার খবর দেওয়ার পরে অনুপমের মন উতলা হয়ে গেছে। এই হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। ভাই এটা কি ভুল হবে বলো তো? যে রসিক মানুষ সে তো আসর জমাইতে পারে, তাই না ভাইয়া? বলো, যে রসিক মানুষ সে আসর জমাইতে পারে। ওকে, সবার হয়েছে বলো?
আচ্ছা, সবার হয়েছে? ওকে। আচ্ছা, এই যে এই অনুপমের মেয়ে খাসা মেয়ের খবর দিছে কখন? কানপুরে তো সে জব করতো, যখন ছুটি পেয়েছে, ছুটিতে সে কলকাতায় এসে, ছুটি যখন পেয়েছে ছুটিতে কলকাতায় এসে অনুপমকে এই ব্যাপারে খবর দিয়েছে। তাহলে তুমি কার কার সম্পর্কে ক্লিয়ার হয়েছে আরেকবার একটু চিন্তা করো তো, কতক্ষণ লাগে পড়তে? আমি অনুপম সম্পর্কে ক্লিয়ার হয়েছি, অনুপমের বাবা সম্পর্কে ক্লিয়ার হয়েছি, অনুপমের মামা সম্পর্কে ক্লিয়ার হয়েছি, হরিশ সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এখন আমি বিনু দাদা। বলো, বিনু দাদা হচ্ছে অনুপমের ফুফাতো ভাই, ফিসতুতো ভাই, ফুফাতো ভাই। বাসাটা ৮। এখন তুমি বলবো ভাই বাসাটা ৮ মানে কি? বাসাটা ৮ মানে বিনুদা সবসময় সংযমী হয়ে কথা বলতো। লেখো, বাসাটা ৮ মানে সংযমী হয়ে কথা বলতো, সংযমী হয়ে কথা বলতো, সংযমী হয়ে কথা বলতো। কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদা গেছে। আচ্ছা, এই এই জিনিসটা কিভাবে সহজে মনে রাখবা? কন্যার খবর দিয়েছে হচ্ছে হরিশ, কন্যাকে দেখতে গেছে কে? বিনুদা। শেষ। যেহেতু হরিশ হচ্ছে বন্ধু, বন্ধু খবর দেয়, শুনবে, বন্ধু খবর দেয়, কিন্তু বন্ধুকে অন্যর বউ দেখতে যায় না, দেখতে যায় কে? ফ্যামিলির সদস্য। আর বিনুদা হচ্ছে অনুপমের ফ্যামিলির সদস্য। সো বিনুদা গেছে মেয়ে দেখতো। আচ্ছা, বিনুর রুচি এবং দক্ষতার উপর অনুপম সোলানা নির্ভর করতো। এই বিনু দাদার পছন্দ, তোমাদের অনেকে আছে যে আমার মা যা পছন্দ করে তা, একটা কথা আর কি, বা আমার বন্ধু পছন্দ করে মানে আমার পছন্দ, আমার ভাই পছন্দ করে মানে আমার পছন্দ। তার মানে তোমার ভাইয়ের পছন্দের উপরে তোমার বিশ্বাস আছে। এই বিনু দাদার রুচি এবং দক্ষতার উপরে অনুপমের 16 আনা নির্ভর করতে। অনুপম প্রতি সন্ধ্যায় বিনু দাদার বাড়িতে যাইতো, এটা মাথায় রাখবা। অনুপম প্রতি সন্ধ্যায় কার কাছে যাইতো? বিনু দাদার বাড়িতে যাইতো। কেন বলো তো? ওই যে কল্যাণী সম্পর্কে কিছু শোনার জন্য। বুঝাইতে পেরেছি? কেমন ভাই? প্লিজ তোমরা কি আরেকটা শেয়ার করে দিবে? সহজ না? কত সহজে পড়াচ্ছি না? বলো, বিনোদ হচ্ছে ফিসতুতো ভাই, বাসাটা ৮ মানে সংযমীয় কথা বলতো, কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদা গেছে, বিনুর রুচি এবং দক্ষতার উপর অনুপমের সোলানা নির্ভর করতো, অনুপম প্রতি সন্ধ্যায় বিনুদার বাড়িতে যাইতো। শেষ। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে এখন তোমার ভুল হবে না। এখন হচ্ছে কল্যাণীর বাবা, কল্যাণীর বাবা। ওকে, কল্যাণীর বাবা হচ্ছে শম্ভুনাথ ডাক্তার। তাহলে তুমি আমাকে বলো অনুপমের বাবা কি? উকিল। কল্যাণীর বাবা কি? ডাক্তার। অনুপমের বাবা কি? উকিল। কল্যাণীর বাবা কি? ডাক্তার। মনে থাকবে ভাই? বলো, মনে থাকবে? মনে থাকবে? মাজার বয়স 40-এর কিছু এপারে বা ওপারে। তাহলে বলো, শম্ভুনাথের বয়স কেমন? 40-এর কিছু কম হবে অথবা বেশি হবে, 40-এর কিছু কম হবে অথবা বেশি হবে। সবাই মনে রাখো, কল্যাণীর বাবা শম্ভুনাথের বয়স কেমন হবে? 40-এর কিছু বেশি, কম হবে, বেশি হবে। কানপুরের বসবাস করতো, কানপুর, কানপুরে বসবাস করতো। সবাই লিখে ফেলে দ্রুত, কানপুরে বসবাস করতো, দ্রুত ভাইয়া। কানপুরে বসবাস করতো। ওকে, কানপুরে বসবাস করতো, বারবার কানপুরে বসবাস করতো। এরপর হচ্ছে এককালে বংশের লক্ষ্মীর মঙ্গলগড় ভরা ছিল। এককালে তাদের বংশের লক্ষ্মীর মঙ্গলগড় মানে লক্ষ্মীর ধন ঐশ্বর্যের দেবী। 40-এর কোটা, হ্যাঁ, লক্ষ্মীর মঙ্গল মানে লক্ষ্মীর ধন এবং ঐশ্বর্যের দেবী। দেখো, লক্ষ্মীর ধন এবং ঐশ্বর্যের দেবী, দেবী এটা হচ্ছে মানে তোমাকে যদি আমি বলি লক্ষ্মীর মঙ্গলগড় মানে লক্ষ্মীর ধন এবং ঐশ্বর্য, অনেক সম্পদ। এককালে এই কল্যাণীর বাবাদের অনেক সম্পদ ছিল। পরে সে সিদ্ধান্ত নিয়েছে দূরও এত সম্পদ দিয়ে কি করব, সে আস্তে করে এই সম্পদ তার কাছে ভালো লাগতো না, সে গরিবের মতো বসবাস করার জন্য কানপুরে চলে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? কল্যাণীর বাবা শম্ভুনাথ, পেশা ছিল ডাক্তার, বয়স 40-এর কিছু এপারে বা ওপারে, কানপুরে বসবাস করত। এরপর হচ্ছে এককালে বংশ লক্ষ্মীর মঙ্গলগড়, এটা হচ্ছে একটা দেবী, এটা হচ্ছে লক্ষ্মী এবং হচ্ছে ঐশ্বর্যের দেবী। আচ্ছা, তাদের এরকম ছিল। পরে সে চিন্তা করছে এত টাকা দিয়ে কি করব, সে সহজ সরল জীবনযাপন করার জন্য, গরিবের মতো বসবাস করার জন্য কানপুরে চলে গেছে। বুঝাইতে পেরেছি ভাই? বলো, বুঝাইতে পেরেছি? ওকে, এরপর তোমাদের পরীক্ষাতে আসবে। আচ্ছা, এছাড়া ভাই একে 1 মিনিট সময় আমি তোমাদেরকে যে বিষয় বলতে চাচ্ছি, টার্গেট ডিও বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিও সি ইউনিট ব্যাচ। একটা সত্য কথা শোনো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি গতকালকে বলেছি, আজকেও বলি, আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা আমাকে যে আন্তরিকতা দেখাচ্ছে, আমি এই যে খুবই কষ্ট হচ্ছে, তারপরও ইংরেজি প্রথম, দ্বিতীয়, বাংলা দ্বিতীয় সব আমি শেষ করাবো, এবং আমাদের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি টিচার শেষ করাবে, যত কষ্টই হোক। সো এই যে জায়গা থেকে আমি বুঝতে পেরেছি যে শিক্ষার্থীরা আমার প্রতি কত বেশি আন্তরিক এবং কতটুকু ভালোবাসে। বিশ্বাস করো, গতকালকে কে জানি সে এখানে আছে কিনা, গতকাল রাত 3:30 আমরা তখনও কাজ করতেছি। এখন আমি তো তোমাকে দেখাবো না যে এই কাজগুলো করতেছি, এসে 3:30 বাজে, তখন আমি মাঝার, আমরা তখনও তোমাদের জন্য প্ল্যানগুলো করছি, বিভিন্ন পিডিএফ সাজাচ্ছি, কিভাবে ভালো করবা।
তো একটা মেয়ে তখন আমাকে নক দিয়েছে ভার্সিটি অ্যাডমিশন ভর্তি হওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি যাক আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আমাদের মানে আস্থা বিশ্বাস করতেছে। গতকালকে টোটাল 40+ নক আসছে শুধু অ্যাডমিশনে ভর্তির জন্য। তা আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ টার্গেট ডি ও বিএড ব্যাচ তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো এতটুকু বলবো ভাই, চাপাবাজি এসে বলবো না। তুমি যদি মনে করো টিচার প্যানেল সেরা ভাইয়া সবকিছু যাচ করে এসে আমার ক্লাস করো, তথ্য যদি বেশি না পাও ভর্তি হওয়া দরকার নেই, সেরাটা যদি না পাও ইউনিট যদি না পাও ভর্তি হওয়া দরকার নেই। মাত্র 2999 টাকা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী আছো তারাও 2999 টাকা এই যে 013078850 এই নাম্বারে ভর্তি হয়ে যাবা। বারবার বলেছি দেখে শুনে বুঝে ভর্তি হবা, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। কল্যাণীর বাবার চুল কেমন ছিল বলো, শম্ভুনাথের চুল ছিল বলো, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষ, বেড়ের মধ্যেও দেখলে চেনা যায় এরকম একটা লোক। দ্রুত লিখে ফেলে এই ভাষাটা আট বলেছি তো সংযমী হয়ে কথা বলতো সুমাইয়া, ভাষাটা আট মানে সংযমী হয়ে কথা বলতো, সংযমী হয়ে কথা বলতো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষ, বেড়ের মধ্যে দেখলেও চেনা যায়, বেড়ের মধ্যে দেখলেও চেনা যায়। সবাই ক্লিয়ার ভাই? বলো বুঝা গেছে? বলো বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে। কল্যাণীর বাবা সম্পর্কে তোমরা ক্লিয়ার হচ্ছে যে কল্যাণীর বাবার চুলটা হচ্ছে কাঁচা, গোপে পাক ধরেছে এবং হচ্ছে সুপুরুষ ছিল, তাকে বেড়ের মধ্যে অনেক মানুষ তারপরে তাকে চেনা যাবে। এবার তোমরা আমার ছোটবেলার প্রেমিকা কল্যাণী সম্পর্কে একটু জেনে রাখো। কল্যাণীর বয়স হচ্ছে 15, যখন বিয়ের কথা হচ্ছে তখন কল্যাণীর বয়স হচ্ছে 15। দ্রুত লিখে ফেলি। তৎকালীন সময় মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স কত ছিল আমরা কি জানি? তৎকালীন সময়ে মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স ছিল 8 থেকে 10 বছর। দ্রুত লিখে ফেলি ভাইয়া। তৎকালীন সময় মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স ছিল 8 থেকে 10 বছর। কল্যাণী ছিল গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। এটা মুখস্থ করে ফেলবা যে কল্যাণীর কেমন ছিল। কল্যাণী ছিল গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। আচ্ছা ট্রেনে যখন দেখা হয়েছে, ওকে ট্রেনে যখন দেখা হয়েছে তখন কল্যাণীর বয়স ছিল কেমন? তখন কল্যাণীর বয়স ছিল 16-17। তাইলে ভাইয়া বিয়ের যখন কত হচ্ছে তখন বয়স হচ্ছে 15, ট্রেনে যখন দেখা হয়েছে তখন হচ্ছে 16 অথবা 17 এরকম বা 18, 16-17 বইতে আছে। আর হচ্ছে তোমার ওই সময় মেয়েদের বিয়ের বয়স ছিল 8 থেকে 10 বছর। চিন্তা করো তাহলে বিয়ের 5 বছর পেরিয়ে গেছে। ওই সময় মেয়েদের বিয়ে হতো 8 থেকে 10 বছর, বাট কল্যাণীর বয়স কিন্তু 15 বছর হয়ে গেছে। কল্যাণী ছিল গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কল্যাণী সম্পর্কে। এবার আমরা জানবো শম্ভুনাথের উকিল বন্ধু সম্পর্কে। সবাই লিখে ফেলি শম্ভুনাথের উকিল বন্ধু সম্পর্কে, শম্ভুনাথের উকিল বন্ধু সম্পর্কে। ওকে শম্ভুনাথের, তাহলে ভাইয়া খেয়াল করো এই যে অনুপমের বাবাও ছিল উকিল, অনুপমের শ্বশুর শম্ভুনাথ ছিল ডাক্তার, আর আবার শম্ভুনাথের বন্ধু একজন ছিল সে হচ্ছে উকিল। আচ্ছা তো অনুপমের যখন বিয়ের কথাবার্তা হচ্ছে এই মামার সাথে শম্ভুনাথের সাথে আরেকজন লোক অনেক বেশি কাজ করেছে, সে হচ্ছে শম্ভুনাথের উকিল বন্ধুটা। এই বন্ধুটা অনুপমের বিয়ে যতটুকু আগাইছে বা বিয়ের যে অনুষ্ঠান এই সকল কিছু অ্যারেঞ্জে এবং কথাবার্তা পাকাপোক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করেছে উকিল বন্ধুটা। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, টাক পড়া, মিশ কালো ও বিপুল শরীর। এটা তোমাদের পরীক্ষাতে আসবে যে এই বৈশিষ্ট্যগুলো নিচের কোন ব্যক্তির ছিল। কোমরে চাদর বাঁধা, কি বয়স ক্লিয়ার করবো বলো, কোনটা ক্লিয়ার করি নেই বলো আমাকে। যে যাহা বইতে আছে পরীক্ষাতে তাহা আসবে, অতিরিক্ত আসবে না। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, মিশ কালো ও বিপুল শরীর, এটা হচ্ছে উকিল বন্ধু। বর যাত্রীর সাথে অজস্র বিনয় দেখালো। এই যে অনুপমের ফ্যামিলি যখন এই কল্যাণীদের বাড়িতে গিয়েছে ওই যে বিয়ের অনুষ্ঠানে, বর যাত্রী যারা অনুপমের যারা আছেন এদের সাথে অজস্র বিনয় আচরণ করেছে, সুন্দর আচরণ করেছে। এই হচ্ছে উকিল বন্ধু। বিয়েটা প্রথমেই ভেঙ্গে যাইতো, বিয়েটা গোড়াতে এসপার ওসপার হতে দিল না, বিয়েটা কিন্তু প্রথমেই ভেঙ্গে যাইতো, কিন্তু এই উকিল বন্ধু শেষ পর্যন্ত কথা সুন্দর বলে বিয়ে শেষ পর্যন্ত নিয়েছে। বুঝাতে পেরেছি? না না নাম উল্লেখ নেই, বারবার বলছি বইতে যেটা নেই সেটা পরীক্ষাতে আসবে না। ওকে ওকে ভাই বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে বুঝতে পেরেছি।
ভাই সবাই বুঝছি বলো? আচ্ছা, এবার আমরা চমৎকার পড়বো এটা, এইবার আর দুইটা হলে আমাদের মোটামুটি এটা শেষ, পর আমরা মুখস্থ কিছু করব ইনশাল্লাহ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে বিয়ের গল্প, সুন্দর করে সবাই শুনি। এই যে বিয়ের গল্পটা এখন আমরা একটু শুনবো। আচ্ছা, কন্যা পক্ষকে কলকাতায় আসতে হলো বিয়ের 3 দিন পূর্বে। আচ্ছা, বিয়ে যেই দিন হয়েছে তার 3 দিন পূর্বে কন্যা পক্ষকে মানে শম্ভুনাথের উকিল বন্ধু এরা কলকাতায় আসছে। আবার মনে করো বিয়ে যেই দিন হবে তার 3 দিন আগে, চিন্তা করে এখন বিয়ে অনুপমের যেদিন বিয়ে হবে তার 3 দিন আগে কল্যাণীর বাবারা বা কল্যাণীর ওই পরিবার থেকে যারা যারা অভিভাবক আছেন তারা কলকাতায় এসে বিয়ে পাকাপোক্ত করেছেন, কথা বলেছেন। ওকে, পণ বা যৌতুক সম্পর্কে কথাবার্তা হইল। এরপরে যৌতুক সম্পর্কে কথাবার্তা হওয়ার পরে গায়ে হলুদ অসম্ভব ধুমধামে করা হয়েছে। সুন্দর করে মনে রাখবা ভাইয়া, গায়ে হলুদ অসম্ভব ধুমধামে করা হয়েছে। এরপরে গায়ে হলুদ ধুমধামে করা হওয়ার পরে এরপরে এরা এই যে অনুপমের যারা আছেন তারা তো বিয়ের জন্য গিয়েছে। বিয়ের জন্য কতজন গিয়েছেন এটা যদি বলা হয় তাহলে বলেছে যে বইতে যে কতজন গেছে কেরানি লাগবে। হ্যাঁ, আদমশুমারির জন্য কতজন লোক আসছে সেটা আদমশুমারি করার জন্য কেরানি লাগবে। তো এই যে কল্যাণীর বাড়িতে উঠানের জায়গা ছিল সংকুলার এবং আয়োজন ছিল মধ্যম রকমের। তাইলে ভাইয়া ওই যে তুমি তো জানোই অনুপমের মামা একটা আছে টাউট, সে তো খুবই মানে যে কোনো বিষয়ে কথা বলতে চায়, বাপ ধরতে চায়। তো অনুপমের বাড়ি থেকে একটু মানুষ বেশি গেছে। কিভাবে বুঝছো বেশি গেছে? বলছে যে মানুষ কতজন গিয়েছে তোমাকে সেটা গণনা করার জন্য আদমশুমারি করতে হবে। উঠানের জায়গা সংকুলান, আয়োজন ছিল মধ্যম রকমের। আমরা সবাই বুঝতে পেরেছি? বলো ভাই, বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, এরপর যেটি তুমি বুঝবা এই যে উঠানের জায়গা সংকুলান, আয়োজন মধ্যম রকমের, এটা দেখে মামার মন খারাপ হয়ে গেছে। সবাই লিখে ফেলি, মামার মন খারাপ হয়ে গেছে। এটা দেখি যে উঠানে জায়গা কম এবং আয়োজনটা মধ্যম রকমের, এটা দেখি মামার মন খারাপ হয়ে গেছে। ওকে ওকে ভাইয়া, বুঝাতে পেরেছি? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া সবাই পর্যন্ত বুঝতে পেরেছি। যাই হোক, মোটামুটি বিয়েটি এর কথা হচ্ছে এরপরে মামা কি করছেন, মামা ওই যে বিয়ের সময় তো স্বর্ণ টর্ণ দিবে ভাই, এগুলো তোমরা জানো, আমি অতিরিক্ত আর বলতে চাচ্ছি না। মামা একজন শেখরাকে নিয়েছেন এবং দাঁড়িপাল্লা সহ গিয়েছেন। মামা একজন শেখরাকে নিয়েছেন। শেখরাকে ওই যে স্বর্ণ অলঙ্কার নিয়ে যারা কাজ করেন, মামা একজন শেখরাকে নিয়েছেন এবং দাঁড়িপাল্লা সহ গিয়েছেন। এরপরে ওই যে তোমরা এই কাহিনীটি জানো যে কল্যাণীকে সুন্দর করে সাজিয়ে গোছানো হয়েছে। সাজানো গোছানোর পরে হচ্ছে কল্যাণীর বাবা তার যা আগের কালের যত স্বর্ণ আছে স্বর্ণ অলঙ্কার দিয়ে সব দিয়ে কল্যাণীকে সাজিয়ে রেখেছে। এদিকে অনুপমদের বাড়ি থেকেও হালকা মানের স্বর্ণ এসেছে, সেটাও কল্যাণীকে দিয়ে সাজিয়ে রেখেছে। পরে মামা শম্ভুনাথকে পাশের ঘরে নিয়ে গেছে। মামা হঠাৎ করে শম্ভুনাথকে বিয়ের এই মাঝখানে সবাই খাবে এরকম সময় মামা শম্ভুনাথকে পাশের ঘরে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে বলতো? ওই যে স্বর্ণ অলঙ্কার যেগুলো আছে সেগুলো একটু চেক করার জন্য। ওকে, তো নিয়ে যাওয়ার পরে তাহলে ভাই লেখো তো এখানে মামা শম্ভুনাথকে পাশের ঘরে কেন নিয়ে গেছে এটা লিখে ফেলো তো। মামা শম্ভুনাথকে পাশের ঘরে নিয়ে গেছে গহনাগুলো পরীক্ষা করার জন্য। ওকে, আচ্ছা, মামা শেখরাকে দাঁড়িপাল্লা সহ কেন নিয়েছে বলতো? বিশ্বাসের অভাব। তোমাদের পরীক্ষাতে এটা আসবে, দ্রুত এটা লিখে ফেলি, দ্রুত ভাই লিখে ফেলি। মামা শেখরাকে দাঁড়িপাল্লা সহ কেন নিয়ে গেছে বলতো? বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাবের কারণ, যে তার মানে স্বর্ণগুলো কি ভালো দেয় নাকি পুরান দেয় নাকি খারাপ দেয়। এই মামা শম্ভুনাথকে পাশের ঘরে নিয়ে গেছে কেন বলতো? গহনাগুলো পরীক্ষা করার জন্য। তোমাদের পরীক্ষাতে এগুলো আসবে, বুঝছো? গহনাগুলো পরীক্ষা করার জন্য। ওকে, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো শম্ভুনাথ গামছা বাঁধা গহনার তক্তপোষ রাখলো। যখন সে মামা শম্ভুনাথকে পাশের ঘরে নিয়ে গেছে, শম্ভুনাথ দ্রুত কোথায় গেছে? তার মেয়ে কল্যাণীর কাছে গেছে। গিয়ে কল্যাণীর গায়ে যা স্বর্ণ ছিল সবগুলো নিয়ে আসছে। শম্ভুনাথ গামছায় বাঁধা গহনা তক্তপোষ রাখলো, মানে তক্তার উপরে কাঠের উপরে রাখলো। এটা মাথা রাখবা, গামছায় বাঁধা। কিসে করে নিয়ে আসছে? গামছায় বেঁধে নিয়ে আসছে। গামছায় বেঁধে নিয়ে আসা এগুলো কোথায় রাখছে বলতো? তক্তপোষে রেখেছে। এই যে গহনাগুলো
শম্ভুনাথ যে গহনাগুলো দিয়েছে সেই গহনাগুলো হচ্ছে তাদের পিতামহীদের আমলের। সবাই এটা লিখে ফেলো। না আমি আইসিটি পড়াই না ভাই, আইসিটি আমাদের অসাধারণ টিচার আছেন, ইনশাল্লাহ তোমরা আইসিটি সময় পাবা। পিতামহীদের আমলের, ওকে দ্রুত লিখে ফেল ভাইয়া, পিতামহীদের আমলের। ঠিক আছে, হয়েছে। তাইলে শম্ভুনাথ গামছা বাঁধা গহনা তক্ত বসে রাখলো, এই যে শম্ভুনাথরা যেগুলো দিয়েছে সেগুলো পিতামহীদের আমলের। ওকে, আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এরপর যেটি দেখবা সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ, এরপর শেখরা কি বললো শুনো। শেখরা বলল, শেখরা যে কাজটি বললো সেটা হচ্ছে যে এই যে কল্যাণীর বাবা কল্যাণীকে যে স্বর্ণগুলো দিয়েছ সেগুলো হচ্ছে হাল ফ্যাশনের সুখো কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। তাহলে ভাই এটা লিখে ফেলো। তাহলে এবার তুমি আমাকে বলো, কল্যাণীর বাবা কল্যাণীকে যেই স্বর্ণগুলো দিয়েছে সেগুলো কি ভালো ছিল নাকি খারাপ ছিল? অবশ্যই ভালো ছিল, শুধু ভালো নয়, অসাধারণ ভালো ছিল। এই কথা কে বলেছে? শেখরা বলেছে যে হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, এই যে এরা যেগুলো দিচ্ছে সেগুলো যেমন মোটা তেমন ভারী। এর মাধ্যমে কি হয়েছে বলতো? মামা আরেকবার অপমানিত হয়েছে। তুমি দেখবে এই জায়গায় মামা অনেকবার অপমানিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে এবার অনুপমের পক্ষ থেকে কল্যাণীদেরকে কি দিয়েছে? এক জোড়া ইয়ারিং। প্লিজ ভাই এটা মুখস্থ করে রাখো। অনুপমদের পক্ষ থেকে কল্যাণীকে কি দিয়েছে? এক জোড়া ইয়ারিং। সেটা হচ্ছে বিলাতি মাল, সোনার বাগ, একদম সামান্য। মামা আরেকবার অপমানিত হয়েছে। মামা শুধু অপমানিত হয় কিভাবে? শুধু একবার দেখবা, যখন বলছে যে কল্যাণীদের এগুলো হচ্ছে অসাধারণ, তখন একবার অপমানিত হয়েছে। আবার যখন দেখলো যে তাদেরগুলো খুবই সোনার বাগ, সামান্য, বিলাতি মাল, এক জোড়া ইয়ারিং, সে আরো একবার অপমানিত হয়েছে। যখন এটা দেখছে তখন শম্ভুনাথ বুঝতে পেরেছে যে এই ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, যেখানে এই অনুপমের কোনো কথাই চলে না, মামা সব কথা বলে। তো শম্ভুনাথ অনুপমের সাথে একটু কথাবার্তা বলেছে যে বাবাজি, তাহলে এই যে তোমাদের পরীক্ষাতে আসবে যে নিচের কোন শব্দ দিয়ে শম্ভুনাথ অনুপমকে সম্বোধন করেছে? বাবাজি বলে সম্বোধন করেছে যে বাবাজি, এই ব্যাপারে কি তোমার কোনো কথা নাই? সে চুপ রইল। তখন শম্ভুনাথ বুঝতে পারলো যে না, এই ফ্যামিলি তার মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তখন আর সে মেয়ে বিয়ে দেয়নি। এরপরে সে সবাইকে নিয়ে খাওয়াই দিয়ে আস্তে করে সবাইকে পার করিয়ে দিয়েছে। সেই কাহিনীগুলো তোমরা জানো। এই যে তারা আরেকবার অপমানিত হয়েছে, যে তারা খাওয়া দাওয়া করে ফেলেছে কিন্তু বিয়েটা করতে পারেনি, আরেকবার অপমানিত হয়েছে। তবে একটা দুঃখের বিষয় কি? দুঃখের বিষয় হচ্ছে আমার এলাকার বড় ভাই অনুপম, সে খাইতে পারেনি। তাইলে তোমরা এটা মনে রাখতে পারো যে অনুপম কিন্তু তার বিয়েতে খাইতে পারেনি। এটা লিখে ফেলো, অনুপম তার বিয়েতে খাইতে পারেনি। আচ্ছা, এখন তোমার কাছে ভাইয়া কেন অনুপম তার বিয়েতে খাইতে পারেনি? এটা একটা প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে, যদি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে। ভাইয়া প্লিজ এই প্রশ্নটা শোনো, অনুধাবনমূলক যদি আসে যে কেন অনুপম তার বিয়েতে খাইতে পারেনি, সবাই খেয়েছে, অনুপম কেন খায়নি? বলো, হিন্দু ধর্ম অনুযায়ী, প্লিজ সবাই এটা লেখো, হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ের কাজ শেষ হওয়ার আগে বর এবং কনে খাইতে পারতো না। হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ের কাজ শেষ হওয়ার আগে বর এবং কনে খাইতে পারতো না। বলো ভাই আমি কি এটা বুঝাইতে পেরেছি? যাই হোক, এরা অপমানিত হয়ে এরা চলে গেছে। এরপরে মামা বলছে সে বিবাহের চুক্তি ভঙ্গের কারণে মামা বলছে মানহানি দাবির মামলা করবে। হ্যাঁ, এখন মামা যে মানহানি দাবির মামলা করবে, মামা আরেকবার অপমানিত হয়েছে। এখানে ভুলটা ছিল মামার। তো মামা মামলা করলে কোনো লাভ আছে? এই মামা আরেকবার অপমানিত হয়েছে। এরপরে সবাই কোথায় চলে গেছে? বিয়েটা আর হয়নি, বুঝতে পেরেছো? সবাই চলে গেছে কলকাতায়। আচ্ছা, একজনের প্রশ্ন করতে, ভাই সোনার বাগ সামান্য কি? স্বর্ণ অনেকভাবে তৈরি করা যায়। ওই স্বর্ণেতে রূপো টুপো বুমবাং অনেক কিছু দেওয়া যায়। তো ওই স্বর্ণতে এক জোড়া ইয়ারিংয়ে স্বর্ণের পরিমাণ ছিল একটু কম। বলো ভাই এই পর্যন্ত আমি বুঝাইতে পেরেছি? সবাই বুঝছি? আমরা আর একটা কাহিনী বললেই আমাদের এটা শেষ। বলো ভাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। বলো সবাই প্লিজ বলো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি এবং মনে থাকবে তোমাদের? এই পর্যন্ত মনে থাকবে। এখন যেটা তোমরা পারো না সেটা এখন আমি বুঝাবো। আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লিয়ার? সবাই প্লিজ একবার, যারা অতিরিক্ত কমেন্টস করতেছো, শোনো ভাইয়া, এটা কিন্তু তোমাদের
বড়ত্বের কোনো পরিচয় নেই, এটা হচ্ছে তোমার মানে নিজে নিজেকে ছোট করতেছো। আচ্ছা, এখন আমরা শুনবো ট্রেন ভ্রমণের গল্প। এটাকে আমি চিত্রের মাধ্যমে বুঝাই দিব, তাইলে আমাদের মোটামুটি পড়া শেষ। আচ্ছা, ট্রেন ভ্রমণের গল্প। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই লিখো ভাইয়া ট্রেন পয়েন্টের নাম ধর ট্রেন ভ্রমণের গল্প। আর তোমরা হচ্ছে ভাইয়া আমি যেভাবে একটু লিখি ঠিক এভাবে লিখো। প্রথমে এখানে দাও স্টেশন, সবাই সুন্দর করে এখানে দাও, এখানে দাও স্টেশন। এই স্টেশন থেকে তুমি এই স্টেশন থেকে ট্রেন ছাড়ে, এখানে দাও একটা ট্রেন, এখানে একটা ট্রেন দিয়েছো, ট্রেন। তাহলে ভাইয়া এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে ট্রেন। এরপর তুমি দিবা, এরপর তুমি আবার এই ট্রেনটা এখানে আসছে, এখানে আর একটা স্টেশন দাও। স্টেশন দেওয়ার পরে এখানে আবার আর একটা ট্রেন দাও। সুন্দর করে সব আঁকে ফেলো, তাহলে বুঝাইতে বেশিক্ষণ লাগবে না। তাহলে এখানে একটা স্টেশন দিয়েছো, একটা ট্রেন দিয়েছো, এখানে আর একটা স্টেশন দিয়েছো, ট্রেন দিয়েছো। দেওয়ার পর তুমি যেটা করবা, ঠিক এই জায়গায় আবার একটা স্টেশন দাও, এটার নাম দেও বড় স্টেশন। বড় স্টেশন, বড় স্টেশন। বড় স্টেশনের পরে হচ্ছে এইদিকে হচ্ছে ভাইয়া, বড় স্টেশন পরে এইদিকে হচ্ছে ভাইয়া কানপুর। এই ট্রেন ভ্রমণটা আমি এভাবে শেষ করে দেবো ইনশাল্লাহ, কানপুর। ওকে, এবার সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটি তোমাদেরকে বুঝতে হবে যে ভাইয়া, আচ্ছা এবার তুমি একটা সুন্দর করে বুঝো। এতদিন সব ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর করে বুঝো যে বিষয়টি হয়েছে এখানে। এই যে ট্রেন ভ্রমণ, বলো ট্রেন ভ্রমণ। তো একবার এই যে অনুপম এখন আর তার মামাকে ভালো লাগে না, অনুপম এখন আর তার অভিভাবক হিসেবে তার মামাকে মানে না। সুন্দর করে মনে রাখবা যে অনুপম এখন আর তার মামাকে ভালো লাগে না, অনুপম এখন আর তার মামাকে মানেও না। তো অনুপম তার মাকে নিয়ে তীর্থে চললো, তীর্থে চললো। তীর্থে কি হিন্দুদের পবিত্র স্থান বা হিন্দুদের ভালো কোনো কাজ করার জন্য যেটা যাওয়া, যে অনুপম তার মাকে নিয়ে তীর্থে চললো। তো যাইতে হলে তো ট্রেনে করে যেতে হবে, সুন্দর করে বুঝবা। অনুপম তার মাকে নিয়ে তীর্থে চললো। তো তীর্থে যাওয়ার জন্য অনুপম এবং তার মা এখানে স্টেশনে আসছে। স্টেশনে আসার পর এই প্রথম যে ট্রেন আছে, এই প্রথম ট্রেনে উঠছে। সবাই সুন্দর করে লেখো ভাইয়া। অনুপম তার মাকে নিয়ে তীর্থে চললো, অনুপম তার মাকে নিয়ে তীর্থে চললো। চলার জন্য তারা স্টেশনে আসছে। স্টেশনে এই যে স্টেশনের প্রথম ট্রেনে উঠছে, উঠার পর এখানে অনুপমও ঘুমালো, অনুপম ঘুমালো। সবাই লেখো অনুপমও ঘুমাচ্ছে, অনুপমের মাও ঘুমাচ্ছে। যে দুইজনে এখানে ঘুমাচ্ছে এটা লিখে ফেলো, যে প্রথম ট্রেনে অনুপমও ঘুমাইছে, অনুপমের মাও ঘুমাইছে। এখানে অনুপম কোথায় বসছে তোমাদের পরীক্ষাতে আসবে? জানালার পাশে বসছে। লেখো ভাইয়া জানালার পাশে, জানালার পাশে বসছে। সবাই দ্রুত লিখে ফেলি যে এই স্টেশন থেকে যে অনুপম এবং অনুপমের মা তীর্থের জন্য যাবে, ট্রেনে ওঠার পর মাও ঘুমাই গেছে, অনুপমও ঘুমাই গেছে, অনুপম জানালার পাশে বসছে। ওকে ওকে, এরপরে পরের দিন সকাল, এখানে লিখে ফেলো পরের দিন সকাল। পরের দিন সকালে এই স্টেশনে, পরের দিন সকালে এই স্টেশনে ট্রেন বদল করতে হবে। ভাইয়া আমাকে একটু বলো, মন থেকে বলো, এই প্রথম স্টেশনটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে অনুপম তার মামার সঙ্গ ত্যাগ করছে, এখন আর তার মামাকে তার ভালো লাগে না, অভিভাবক হিসেবেও মানে না। সে তার মামাকে বলেছে মাতুল। কি বলেছে বলো তো? মাতুল বলেছে। এরপর হচ্ছে ভাইয়া সে তার মাকে নিয়ে তীর্থে চললো। তীর্থে যাওয়ার জন্য স্টেশনে এসছে। স্টেশনে যে প্রথম ট্রেন আছে, এই প্রথম ট্রেনে সে উঠে সে এবং তার মা ঘুমিয়ে গেছে। সে জানালার পাশে বসছে। বুঝাইতে পেরেছি? ওকে ভাইয়া, বুঝাইতে পেরেছি ভাইয়া, বুঝাইতে পেরেছি। ওকে, সিকিউ আজকে সন্ধ্যা 7টায় মডেল টেস্ট প্র্যাকটিস করাবো। আচ্ছা, এরপরে পরের দিন সকালে সুন্দর করে বুঝো ভাইয়া, পরের দিন সকালে এই স্টেশন থেকে হচ্ছে তারা ট্রেন, এই ট্রেন থেকে আরেকটা ট্রেনে উঠতে হবে। তবে ভাইয়া এখানে দুঃখের একটা ব্যাপার হচ্ছে যে এই ট্রেনে ইংরেজদের পিয়নরা আসবাবপত্র লইয়া অপেক্ষা করতেছে। এই যে এই ট্রেনে, এই স্টেশনে ইংরেজদের পিয়নরা আসবাবপত্র লইয়া অপেক্ষা করতেছে। কেন? কারণ একজন বড় জেনারেল এখান থেকে ভ্রমণে যাবে। সুন্দর করে বুঝবা,
এই কাহিনীটি বুঝিয়ে দিলে বিশ্বাস করো সহজ লাগবে। এই যে এই স্টেশনে যখন এরা আসছে, এই স্টেশন থেকে ট্রেন পরিবর্তন করতে হবে। তো অনুপম এবং তার মা এখানে নেমেছে। নামার পরে এই স্টেশনে যে কাহিনীটি ঘটেছে সেটা হচ্ছে এখান থেকে ইংরেজদের একদল অনেক ব্যাগ এসে নিয়ে অপেক্ষা করতেছে। কেন বলতো? ইংরেজদের পিয়নরা এখানে কেন অপেক্ষা করতেছে? একজন বড় জেনারেল এখান থেকে যাবে, এখান থেকে যাবে। এখন এখানে এই যে ট্রেনে যে যাবে, এখানে অনুপম এবং তার মায়ের টিকিট ছিল ফার্স্ট টিকিট। ফার্স্ট ক্লাস টিকিট, এটা সবাই লিখে ফেলি, বা এটা হচ্ছে ফার্স্ট ক্লাস টিকিট। মনে করো যে ফার্স্ট ক্লাস টিকিট হচ্ছে এটা, আর এটা হচ্ছে সেকেন্ড ক্লাস টিকিট। এখন এখান থেকে যে ওই যে ইংরেজ একজন জেনারেল যাবে, তৎকালীন তো ইংরেজদের ক্ষমতা, ইংরেজদের আধিপত্য বেশি ছিল, তো ইংরেজদের একজন জেনারেল যেহেতু যাবে, সে ফার্স্ট ক্লাস টিকিট দখল করে ফেলছে। তখন অনুপম এবং তার মা এই সেকেন্ড ক্লাস টিকিটে বসছে। কোথায় বসছে বলতো? সেকেন্ড ক্লাস টিকিটে বসছে। কিভাবে বসছে সেটা শুনবা। এই যখন ফার্স্ট ক্লাস টিকিটটা বুকিং হয়ে গেছে, তখন এখান থেকে একটা মেয়ে ডাক দিছে, ডাক দিয়ে এখানে তাদেরকে উঠে ফেলছে। ওই মেয়েটা ছিল কল্যাণী। ভাই বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? এই স্টেশন থেকে একটা মেয়ে সেকেন্ড ক্লাসের টিকিটে ডাক দিছে। ডাক দেওয়ার পরে অনুপম এবং তার মা এই সেকেন্ড ক্লাসে স্টেশন থেকে উঠছে। উঠার পরে এখানে গেছে, আস্তে আস্তে করে ট্রেন এখানে গেছে, গিয়ে বড় স্টেশন আসছে। হ্যাঁ, তো এখানে দু একটা কাহিনী ঘটছে। সেটা হচ্ছে যে এখানে যে কাহিনীটি ঘটছে সেটা হচ্ছে যে, ভাইয়া সবাই একটু ধরো, অন্যটা পড়া না, এটা সবাই পারো। আচ্ছা, এখানে যে কাহিনীটি ঘটছে সেটা হচ্ছে যে এই যে কল্যাণীর সাথে 2-3টা মেয়ে ছিল। সবাই এটা লিখে ফেলি, এটা তোমাদের এমসিকিউ আসবে। কল্যাণীর সাথে 2-3টা মেয়ে ছিল। ওই 2-3টা মেয়ের সাথে কল্যাণী অনেক মজা করেছে। কল্যাণী তাদের সাথে চানামুট খেয়েছে। এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ। কল্যাণী তাদের সাথে চানামুট খেয়েছে। কল্যাণীর সাথে 2-3টা মেয়ে ছিল। কল্যাণী তাদেরকে একটা গল্প 20 থেকে 25 বার শুনেছে। এখানে 2টা মেয়ের এদের হাতে ছিল ছেলেদের গল্পের বই। লেখো, এখানে যে একটা ছবিওয়ালা, এদের ছবিওয়ালা ছেলেদের গল্পের বই ছিল। 2-3টা মেয়ে যারা, এদের হাতে ছিল, লেখো সবাই, এদের হাতে ছিল ছেলের ছবিওয়ালা গল্পের বই ছিল। শেষ। এই যে কল্যাণী সম্পর্কে তোমার যে তথ্যটুকু জানা দরকার সেটা মোটামুটি শেষ। এই যে ভাইয়া, এই 20-25টা একটা গল্প এই 2-3টা মেয়েকে সে 20-25 বার শুনাইছে। এই 2টা মেয়ের সাথে সে চানামুট খেয়েছে। এরপর হচ্ছে এদের সাথে একটা গল্পের বই ছিল ছেলের ছবিওয়ালা। এই হচ্ছে এই কল্যাণী নিয়ে কাহিনী শেষ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে এখান থেকে বড় স্টেশনে আসা পর্যন্ত এই কাহিনীগুলো ঘটেছে। বড় স্টেশনে আসার পর কি হয়েছে জানো? বড় স্টেশনে আসার পর আবার কাহিনী ঘটছে। বড় স্টেশনে যখন তারা এসছে, তখন দেখে যে একজন দেশি রেল কর্মচারী আরেকজন ইংরেজ মাস্টার এখানে কি করেছে জানো? এখানে অনুপম এবং তার মায়ের যে সিট সেগুলো তারা বুকিং বা নিয়ে যেতে চেষ্টা করেছে, কিন্তু কল্যাণী তাদেরকে নিতে দেয় নাই। এগুলো সহজে মনে রাখবা যে এই বড় স্টেশনে আবার কাহিনী ঘটছে। এই স্টেশনের পরে বড় স্টেশনে আবার কাহিনী ঘটছে। বড় স্টেশনে একজন ইংরেজ মাস্টার এবং একজন দেশি রেল কর্মচারী সে আবার অপেক্ষা করতেছে যে এখান থেকে একদল ইংরেজরা যাবে। কিন্তু কল্যাণী খুবই ওদের সাথে ঝগড়া করেছে, আর ইয়ে করতে দেয়নি। যাই হোক, এরপরে বড় স্টেশন থেকে এখানে কানপুরে যখন আসছে, তখন এই কানপুরে আসার সাথে সাথে নেমে গেছে, বুঝছো? কানপুরে থামলো। কানপুরে থামার সাথে সাথে কল্যাণী নেমে চলে গেছে। বাট এখানে একটু কথা হয়েছে। কি কথা হয়েছে? এখানে অনুপমের মা এই কল্যাণীকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার বাবা, এইগুলো জিজ্ঞেস করার পরে এরপরে তো অনুপম বুঝতে পেরেছে যে সে একে বিয়ে করার কথা ছিল, কিন্তু সে বিয়ে করতে পারেনি, সে অনেক কষ্ট পেয়েছে। এই হচ্ছে কাহিনী। বলো ভাই, সবার মোটামুটি হয়েছে? এখন আমরা বলো ভাই, এবার আমি কি তোমাদের থেকে এটা মুখস্থ নিতে পারবো? বলো আল্লাহর রহমতে আমি মুখস্থ নিতে পারবো? বলো। মাকে নিয়ে তীর্থে চলিলাম, রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, মাও ঘুমাচ্ছে, জানালার কাছে বসলাম। পরের দিন সকালে একটা স্টেশন গাড়ি বদল করতে হবে, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, প্ল্যাটফর্ম সাহেবদের আটদালি দল, পৌঁছার বড় জেনারেল যাবে, সেকেন্ড ক্লাসের গাড়ি হতে একটা মেয়ে ক্যামেরা পড়ে গেছে, এটা মাথায় রাখবা।
ওই যে যখন ওই একটা স্টেশন থেকে ট্রেন বদলে সেকেন্ড ক্লাসে উঠছে তখন তার ক্যামেরা পড়ে গেছে, এটা মাথায় রাখবা, ক্যামেরা পড়ে গেছে। গাড়ি বড় স্টেশন আসিয়া থামিলো, জেনারেল সাহেবদের একদল অনুসারী এখান থেকে উঠতে চায়, দুইখানা টিকিট লটকালো, কানপুরে গাড়ি থামলো, কল্যাণীকে নিয়ে গেল হিন্দুস্তানি চাকর, এই মোটামুটি শেষ। এরপরে তো তার সাথে আবার এরপরে অনুপম আবার বিয়ে করতে চেয়েছে কল্যাণীকে, কানপুরে আসছে, কিন্তু কল্যাণী আর বিয়ে করতে চাচ্ছে না। পরে কল্যাণী কি করছে, কল্যাণী ছেলে ফেলেদের পড়ানোর কাজে নিজের সময় বিলিয়ে দিয়েছে, আর অনুপম সেখানে হেল্প করেছে, শেষ। বলো, মন থেকে বলে এখন কি তুমি আল্লাহর রহমতে পুরোটা মুখস্থ করতে পারবা? আমি আরেকবার যদি একটু দেখে তুমি কি পুরোটা মুখস্থ করতে পারবা বলো? এইভাবে আমার সাথে শুধু শুনে থাকবা, কিচ্ছু করা লাগবে না। অনুপম, এবার আমি মুখস্থ বলি, অনুপম বয়স 23, MA পাস করেছে, বয়স হচ্ছে এখন তার, যখন গল্প বলতেছে বয়স হচ্ছে 27। এরপর হচ্ছে সে হচ্ছে নিজেকে কি মনে করতো বলতো, তাকে পণ্ডিত মশাই বলেছে হচ্ছে শিমুল ফুল এবং মাখাল ফল, উমিদারের চাকরির জন্য কোনো উমিদারি ছিল না। এরপরে হচ্ছে সে অন্নপূর্ণার কোলে, ওই যে তাকে কি বলো তো, কার্তিক, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া মানে কার্তিক, সে হচ্ছে এবার অনুপমের কৃত হচ্ছে গরিব, ওকালকি করতে অনেক টাকা ইনকাম করছে, কিন্তু ভোগ করতে পারেনি মৃত্যু, মানে গরিব হয়ে জন্মগ্রহণ, বড় লোক হয়ে মৃত্যু। মামা হচ্ছে আসলে বিবাহ 6 বছর বড়, কলবের বালির মলকত থাকতো, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট আন্দামান দ্বীপে, কেউ যদি যাইতো আন্দামান দ্বীপ বলতো, কোন্নগর পর্যন্ত সে গিয়েছে। সে মন হইলে হাবড়ার ফুল পার হওয়া নিষেধ করে দিত, টাকার প্রতি তার ব্যাপক আসক্তি, টাকা নেই কিন্তু এমন ফ্যামিলিতে বিয়ে করাবে না, মানে অভিমান করে থাকতো সবসময়। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, রসিক মানুষ, কানপুরে থাকতো, খাসামের খবরটা দিয়েছে সে, অনুপমের মন উতলা করে দিল। আসর জমাতে অতিথি ছিল বিনোদন, হচ্ছে ফিস্তুতো ভাই, বাসাটাট কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনোদায় গিয়েছে। বিনুর রুচি এবং দক্ষতার উপর অনুপমের 16 আনা নির্ভর করতো। অনুপম প্রতি সন্ধ্যায় বিনোদের বাড়িতে যাইতো। কল্যাণীর বাবা হচ্ছে শম্ভুনাথ ডাক্তার, বয়স 40 কিছু, এবার বোপারে কানপুর বাস করতো, এককালে বংশ লক্ষ্মীর মঙ্গলবার ছিল। এই কল্যাণীর বাবার চুল কাঁচা, গোফে পাক ধরেছে এবং সুপুরুষ, বেড়ের মধ্যে দেখলে চেনা যায় কে। কল্যাণীর বয়স 15, গতিসহ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সূচিত অপূর্ব। উকিল বন্ধুর কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া মিসকালো, বিপুল শরীর, বজ্জাতির সাথে অজস্র বিনয় করেছে। বিয়েটা গোড়াতে তার কারণে হয়েছে, নইলে আগেই হয়ে না হইতো। বিয়ের গল্প, কন্যাপক্ষের কলকাতা আসলো, বিয়ের 3 দিন পূর্বে কন্যাপক্ষ কলকাতা গেলো, পণ সম্পর্কে কত হইলো, গায়ে হলো, দশম্ভব ভাবে হইলো। এরপরে তার আসছে, উঠানে জায়গা হয়নি, আয়োজন মধ্যম রকমের হয়েছে। মামার মন খারাপ হয়ে গেছে, শম্ভুনাথকে পাশের ঘরে নিয়ে এগুলো পরীক্ষা করছে। শেখরাকে নিয়ে গেছে, শেখরা দাঁড়িয়ে পাল্লা সহ গিয়েছে, শেখরা মেঝেতে বসে এগুলো পরীক্ষা করছে, ওকে। এরপর হচ্ছে ভাই শেখরা কিন্তু ভাই কোষ্ঠী পাথর নিয়ে গেছে, ওটা মাথায় রাখবা, শেখরা কোষ্ঠী পাথর নিয়ে গেছে। শম্ভুনাথ গামছা বাঁধা গহনা তক্ত বসে রাখলো, হাল ফ্যাশনের সুগাজ নয়, যেমন মোটা তেমন বাড়ি, এটা হচ্ছে কাদের, কল্যাণীদের। আর এক জোড়া ইয়ারিং, এটা হচ্ছে অনুপমদের। বিবাহ চুক্তি বাংলা এবং মানহানির দাবিতে মামলা করলো, মানে বিবাহ হইলো না। পরে ট্রেন ভ্রমণের গল্প বললাম, টোটাল ট্রেন ছিল কয়টা, প্রথম স্টেশন থেকে উঠছে, দ্বিতীয় স্টেশন থেকে আরেকটা ট্রেন পরিবর্তন করছে, বড় স্টেশনে একটা কাহিনী করছে, বড় স্টেশনে কি হয়েছে যে আরেক দল উঠতে চাইছে। এরপর হচ্ছে ভাইয়া কানপুরে চলে আসছে, শেষ ভাই, শেষ। আমি এখানে ভাইয়া বুংবাং করতে আসি না, আমি বলছি আমি মুখস্থ করাবো, বলো শেষ, আল্লাহর রহমতে বলো শেষ। অন্য টপিক প্লিজ, ওকে। 1 ঘন্টা তো হয়নি, আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে করি ভাইয়া, আবার আমি বিকেলে কিন্তু 4টা শেষ করব। এখন আমরা পড়বো হচ্ছে ভাইয়া মাসি পিসি, সবাই ধরো ভাইয়া মাসি পিসি খুলেছি ভাইয়া, বলো প্লিজ। অতিরিক্ত কমেন্টস করুন, এবং আমরা যারা এখনো শেয়ার করিনি সবাই সবার জায়গাতে একটু শেয়ার করে দিই ভাইয়া, একটু শেয়ার করে দিই। শিক্ষার্থীরা বিশ্বাস করো, অনেক শিক্ষার্থী আছে যারা এগুলো পড়ার সময় পায়নি, অথচ তোমরা মাত্র শেয়ার করেছো 500 জন। এবার আমরা পড়বো মাসি পিসি, সবাই ধরো ভাইয়া মাসি পিসি ধরো, দর্শি বলো ভাইয়া, দর্শি বিলাসী করবো না, হ্যাঁ বিলাসী বিকেল 4টায়, বিলাসী বিকেল 4টায়, ধরো ভাই ধরো, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাসি এবং পিসি নিয়ে কথা বলবো, কাহিনীগুলো তোমরা জানো, আমি জাস্ট হচ্ছে একবার তোমাদেরকে রিভিশন দিচ্ছি। মাসি এবং পিসি, মাসি মানে হচ্ছে কি বলতো, খালা, আর পিসি মানে হচ্ছে ফুপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মাসি পিসিতে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলহাদি, বাবা, মা, ভাই, যোগু, মাসি, পিসি, বড় বুড়ো রহমান, কৈলাস, গোকুল, দারোগা বাবু, কানাই চৌকিদার, সরকার বাবু। সবাই দ্রুত লেখে ফেলি কোন কোন চরিত্রগুলো নিয়ে কথা বলবো। ওই যে একটু আগে তোমরা এই যে হরিশ, বিনুদা,
শম্ভুনাথ, উকিল বন্ধু, বাবা, মামা সব ক্লিয়ার হয়ে গেছে, ভালো লাগছে না? এরকম এখানেও আলহাদি, বাবা, মা, ভাই, যোগু, মাসি, পিসি, বুড়ো রহমান, কৈলাস, গোকুল, দারোগা বাবু, কানাই চকিদার, সরকার বাবু। তুমি বাংলায় প্লাস পাবা না, আমি একটু পর বলে দিব কিভাবে কিভাবে লিখতে হবে, ঠিক আছে? ওকে, এইদের নিয়ে কথা বলবো। তাহলে ভাই প্রথম আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমার বান্ধবী। একদম সত্য কথা হচ্ছে এই আলহাদি হচ্ছে আমার গ্রামের বান্ধবী। আমি যখন স্কুলে পড়তাম তখন এই আলহাদির সাথে আমার সম্পর্ক হয়ে উঠছে। এই হয়ে উঠতে উঠতে আর সম্পর্ক হলো না। আমারও ক্লাস 5-এর পড়া শেষ, তারও ক্লাস 5-এর পড়া শেষ, আমরা একজন অন্য স্কুলে চলে গেছি। বাট আলহাদির সাথে আমার সম্পর্ক হয়ে উঠছে, কিন্তু হয়ে হয়ে আর হয়ে উঠে নাই। এই আলহাদি নিয়ে আমরা এখন পড়বো। সবাই দ্রুত লিখে ফেলি, আলহাদি নিয়ে কিছু জানবো। আলহাদি জাস্ট হচ্ছে আলহাদির এই তথ্যগুলো একটু তুমি জেনে রাখো যে নকশাপাড়ের সাদা সস্তা শাড়ি পরছে। এটা কখন পড়ছে? এটা হচ্ছে সে যখন ওই যে নৌকায় করে যাচ্ছিল, মাসি পিসির সাথে যখন সে নৌকায় করে একদিন বিকেলে যাচ্ছিল, একদিন সন্ধ্যায় যাচ্ছিল, তখন নকশাপাড়ের সাদা সস্তা শাড়ি পরা ছিল। আলহাদির যা তথ্য আছে সেগুলো আমি বলে দিচ্ছি। আলহাদি কেমন ছিল? আটসাট, থমথমে গরম, গোলগাল মুখ। এরপর আলহাদির স্বামী তাকে অমানবিক নির্যাতন করত এবং খাবার দিত না, পেট শুকিয়ে যাইতো। এটা লিখে ফেলে ভাইয়া। আলহাদির স্বামী তাকে অমানবিক নির্যাতন করত। আলহাদির স্বামীর নাম হচ্ছে যোগু। আলহাদির স্বামীর নাম হচ্ছে যোগু। এই যোগু তাকে অমানবিক নির্যাতন করত, ঠিকমতো খাইতে দিত না, পেট শুকিয়ে যাইত। কালকে পড়া ছেঁকা দিত। কালকে পড়া কি জানো? ওই যে বিড়ি সিগারেট আছে না, তোমরা বিড়ি সিগারেট দেখছো? বিড়ি সিগারেটের একদম আগায় যে আগুনটা, এটাকে বলা হতো কালকে পড়া। এই আলহাদির কে বলতো? আলহাদির স্বামী যোগু তাকে কালকে পড়া ছেঁকা দিত। তাহলে ভাইয়া বলো, আলহাদির নকশাপাড়ের সাদা সস্তা শাড়ি পরা ছিল। এই নকশাপাড়ের সাদা সস্তা পরা কখন ছিল? ওই যে নৌকা করে মাসি বিশেষ যখন একদিন সন্ধ্যে যাচ্ছে। আলহাদি কেমন ছিল? আটসাট, থমথমে গরম, গোলগাল মুখ। আটসাট, থমথমে গরম, গোলগাল মুখ। আটসাট, থমথমে গরম, গোলগাল মুখ। এই গোলগাল মুখের ফাঁসের ভাবি, আমরা ওই যে ফাঁসের বাসার ভাবি আছে না, সেটা আমরা আবার কোথায় পড়বো জানো? রেইনকোটে পড়বো এই গোলগাল মুখ নিয়ে, ঠিক আছে? গোলগাল মেয়েদের এই মুখটাই সমস্যা করে দিয়েছে আমাদের। হ্যাঁ, তাহলে ভাইয়া আটসাট, থমথমে গরম, গোলগাল মুখ, অমানবিক নির্যাতন করত, পেট শুকিয়ে যাইতো, কালকে পড়া ছেঁকা দিত। ওকে, কালকে পড়া, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আমি যা পড়াই এর বাইরে পরীক্ষাতে নাই। ওকে, কলকে পড়া না? আচ্ছা, কলকে পড়া, হ্যাঁ ওকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে যে আলহাদি। হ্যাঁ, আলহাদি হচ্ছে যোগুর লাথির চোট, মানে আলহাদির সকল তথ্য বলছি। যোগু একবার আমার এই বান্ধবীকে এত জোরে লাথি দিয়েছে, আমি আরো একটু রোমান্টিক হয়তো বলতে পারতাম, কিন্তু ওই যে আসতেছে না ভিতর থেকে, বুঝছো? যোগু একবার আমার এই বান্ধবীকে এত জোরে লাথি দিয়েছে, যোগুর লাথির চোটে সে অনেক ব্যথা পেয়েছে। ব্যথা পেয়ে সে বাপের বাড়িতে চলে এসছে। আলহাদি তাইলে কোথায় চলে এসছে? বাপের বাড়িতে চলে এসছে। আলহাদি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সুন্দর করে মনে রাখবা, আলহাদি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে, মামলার কথা শুনে, এটাও মনে রাখবা। এটা কখন? ওই যে নৌকায় করে যখন যাচ্ছে। এখানে আমি নৌকায় যাওয়ার সময় দুইটা তথ্য, একটা হচ্ছে সাদা শাড়ির কথা বলেছি, আর হচ্ছে অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে। অস্ফুট আর্তনাদের মতো, আলহাদি কখন অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে? মামলার কথা শুনে। কে মামলা করবে, কিভাবে করবে সেটা পরে বলবো, আপাতত এতটুকু জেনে রাখো যে অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে মামলার কথা শুনে নিজেকে ছেঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে। এই যে আলহাদি স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে চলে এসছে, বাপের বাড়িতে আসার পর তার নিজের কাছে নিজেকে কেমন লাগছে? ছেঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগতেছে। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে চেহারাটা পাশুটে হয়ে যেত। পাশুটে কি? পাশুটে মানে ছাই বর্ণ বিশিষ্ট হয়ে যেত। ছাই যেমন এরকম হয়ে যেত, ছাই বর্ণ বিশিষ্ট। সবাই লিখে ফেলি, বিশিষ্ট। হ্যাঁ, ওই যে কলকে পড়াটা আমি কালকে পড়া বলে ফেলছি না। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে চেহারাটা পাশুটো হয়ে যেত। বলো, এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পেরেছি? তুমি আরেকবার দেখো, আলহাদি সম্পর্কে তোমার আর কোনো তথ্য জানার আছে? আবার দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাদি হচ্ছে নকশাপাড়ের সাদা সস্তা পাড়ি পরা ছিল। ওই যে নৌকাতে যখন সে গেছে, আটসার থমথমে গরম, গোলগাল মুখ ছিল, অমানবিক নির্যাতন করতো তার স্বামী, খাবার দিত না, পেট শুকিয়ে যাইতো। কলকে পড়া, সরি আমি কালকে পড়া পড়ে বলছি এটা না, কলকে পড়া ছেঁকা দিত। এটা হচ্ছে যে বিড়ি সিগারেটের আগের জিনিস, আগায় যে থাকে আগুন ধরা। আলহাদির স্বামী যোগু তাকে অনেক জোরে লাথি দিয়েছে,
লাথির চোটে ব্যথা পেয়ে বাপের বাড়িতে চলে এসছে। 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, বুঝছো? অন্তঃসত্ত্বা তো বুঝছো? অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে মামলার কথা শুনে, মামলা কে করবে কিভাবে করবে সেটা বলবো। নিজেকে ছেঁচা নোংরা নর্দমার মতো লাগে কখন? যখন সে বাপের বাড়িতে থাকে, নিজেকে কাছে নিজে খারাপ লাগে। কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। এরপরে হচ্ছে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে চেহারাটা পাশোটো হয়ে যেত, শেষ। এখন আমরা দেখবো আল্লাহদের সম্পত্তি কি ছিল। আল্লাহদের সম্পত্তি কি ছিল সবাই লিখি। আল্লাহদের বাবার যাই ছিল, আল্লাদি তার বাবার একমাত্র মেয়ে ছিল। বাকি যারা আছে তারা মারা গেছে সেটা বলবো। আল্লাহদের, এটা আগে বলতাম ক্লাসে, বাট এখন সময় কম তো। সম্পত্তি বাবার যা তাই 3 ভাগ, টোটাল তার বাবার যদি 4টা সম্পত্তি থাকে, মানে টোটাল যদি 4 থাকে, 4 ভাগের 3 ভাগ গোকুল নিয়ে গেছে। এখন তুমি বলবো গোকুলকে, গোকুল হচ্ছে এলাকার চেয়ারম্যান, সে ছিল টাউট। গোকুল ছিল বড় ধরনের ডাকাত। 4 ভাগের 1 ভাগ আলাদের ছিল। 4 ভাগের এক ভাগকে বলা হতো সিকি মতো, শেষ। এটা জেনে রাখো, ওকে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আল্লাহদের সম্পত্তি কত ছিল, তুমি বলবো আল্লাহদের যাই সম্পত্তি ছিল সেটার 4 ভাগের 3 ভাগ এলাকার টাউট মিশা সদাগর। মনে রাখবা, এই গোকুলকে মনে রাখবা মিশা সদাগর, মিশা, তাহলে সহজে মনে রাখবে। গোকুল নিয়ে গেছে। আর 4 ভাগের 1 ভাগ আলহাদি, 4 ভাগের 1 ভাগ আলহাদির ছিল। বুঝাতে পেরেছি? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরেরটা দেখো। স্বামী, এই যে যোগু, স্বামী হচ্ছে যোগু। আল্লাহদের স্বামীকে যোগু ছিল লোভী মান মানসিকতা, সম্পত্তির প্রতি তার ব্যাপক লোভ ছিল, চরিত্র ভালো নয়। তাইলে বারবার যেন স্বামী যোগু, লোভী মন মানসিকতা, সম্পত্তির প্রতি ব্যাপক লোভ ছিল, চরিত্র ভালো নয়। বাবা মা ভাই, এই যে বাবা মা ভাই এরা কলেরায় মারা যায়। বাবা দরিদ্র ছিল, আল্লাহদের বাবা দরিদ্র ছিল, গরিব ছিল। আর আল্লাহদের বাবা মা ভাই কলেরায় মারা যায়, শেষ। তাহলে আমি যদি তোমাকে এখন এগুলো বলি, ভাইয়া আল্লাহর রব তো মুখস্থ পারবা না, বিশ্বাস করো। আমি তো বলি আমার এই যে 2000 শিক্ষার্থী যারা আমার রেগুলার ক্লাস করেছো এই 2 দিনে, দেখবে হুবহু সব কমন পাবা। আল্লাহদের নকশাপাড়ের সাদা সস্তা পাড়ি সরা ছিল নৌকায়, 8 থমথমে গরম গোলগাল মুখ, অমানবিক নির্যাতন করতো, পেট শুকিয়ে যেত, কলকে পড়া ছেঁকা দিত। আল্লাহদের হচ্ছে যোগর লাথির ছোটে চলে আসছে। 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে মামলার কথা শুনে নিজেকে ছেঁচা নোংরা নর্দমার মতো লাগে। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে চেহারাটা পাশোটো হয়ে যেত, মানে ছাইবর্ণ বিষ্ট হয়ে যেত। সম্পত্তি 4 ভাগের 3 ভাগ গোকুল মিশের সদাগর টাউট নিয়ে গেছে, এলাকার চেয়ারম্যান। 4 ভাগের 1 ভাগ আলাদের ছিল, 4 ভাগের 1 ভাগকে বলা হতো সিকি মতো। স্বামী যোগু, লোভী মনমানসিকতা ছিল, সম্পত্তির প্রতি লোক ছিল, চরিত্র ভালো ছিল না, গাঁজা মদ নেশা করতো, শেষ। বাবা মা ভাই, বাবা দরিদ্র ছিল, কলেরায় মারা যায় সবাই, ওকে। পিসি, এখন আমরা জানবো পিসি কি বলতো? পিসি হচ্ছে আলাদের ফুফি। পিসি কোথায় থাকার কথা? পিসির স্বামীর বাড়িতে থাকার কথা, কিন্তু এই পিসির স্বামীও ছিল যোগুর মতো। পিসির একবার খোকা হয়েছে, তো খোকা হওয়ার পর নির্যাতন কমিয়ে দিয়েছে। সুন্দর কেটে লিখে গেল যে পিসি মানে আলাদের ফুফির স্বামী হচ্ছিল যোগুর মতো টাউট। তো যখন এই পিসির একবার খোকা হয়েছে, খোকা হওয়ার পরে নির্যাতন কমিয়ে দিয়েছে। তো এরপরে সে বাড়ি থেকে মনে করা হচ্ছে নির্যাতন সইতে পারতো না, অথবা ডিভোর্স হয়ে গেছে, যাই হোক, পিসি তার বাবার বাড়িতে চলে আসছে, মানে আলহাদের বাড়িতে চলে আসছে। বুঝাইতে পেরেছি? পিসি তার বাবার বাড়িতে চলে আসছে, এই কারণে তার একটা অহংকার ছিল, এটা তো আমার বাবার বাড়ি, কোনো সমস্যা নেই, এই ওকে। সব হালাই তো টাউট, হ্যাঁ ওকে। পিসির কথা তো বুঝছো, পাইলে ভাইয়া পিসির স্বামী যোগের মতো। এই যে দেখছো কত সহজ লাগতেছে তোমার কাছে। এখন হচ্ছে মাসি কে বলো তো? মাসি হচ্ছে আমরা যেটাকে খালম্মা বলি, তোমরা খালা বলো একই হচ্ছে না, এটা আমি বলি খালম্মা। আমি আমার খালম্মা মায়ের বোন যারা আছে তাদেরকে খালম্মা বলি। তো মাসি হচ্ছে আলাদির খালা। এই মেসুদ মানে শাওরি ননদ অনেক নির্যাতন করতো, স্বামী ভালোবাসতো। মাসির মাসিকে ভালোবাসতো, বাট মাসির সুন্দর মনে রাখবা যে আল্লাদের খালা তা আল্লাদের খালাকে ভালোবাসতো, কিন্তু আল্লাদের খালার ননদ এবং শাওরি অনেক নির্যাতন করত, কিন্তু এবং ভাগের মতো ভয় পেত। মাসি তার শাওরিকে এবং ননদকে ভাগের মতো ভয় পেত। এটা এমসিকিউ আসবে ভাইয়া, যে কিসের মতো ভয় পেত? ভাগের মতো ভয় পেত।
তো এই মাসির একবার মেয়ে হয়েছে, তাহলে কিভাবে মনে রাখবা বলো? মাসি মেয়ে, পিসির ছেলে, পিসির ছেলে হয়েছে, মাসির মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে এই শাওরি এবং ননের নির্যাতন কমিয়ে দিয়েছে। যাই হোক, মাসিও কোনো কোনো কারণে, যে কোনো কারণ ঘটেছে, মাসিও চলে আসছে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া, মাসি যাবে মাসির বাপের বাড়িতে, মানে আলহাদির নানার বাড়িতে যাবে। মাসি কেন আলহাদির বাড়িতে আসছে? মাসিরও কেউ ছিল না, ঘটনাক্রমে মাসি চলে আসছে আলহাদির বাড়িতে, মানে তার বোনের জিয়ের বাড়িতে, বোনের স্বামীর বাড়িতে। আর পিসি আসছে তার বাপের বাড়িতে। আমি কি বুঝাইতে পেরেছি? আমার মনে হচ্ছে তোমরা বুঝছো। এখন মাসি যখন এই বাড়িতে চলে আসছে, এখন তারা তো কিছু করে খাইতে হবে, বুঝো নেই? তখন মাসি ব্যবসার প্রস্তাব দেয়। তোমাকে যদি প্রশ্ন করো যে প্রথম ব্যবসার প্রস্তাব দিয়েছে কে, বলো তো আমাকে। প্রথম ব্যবসার প্রস্তাব দিয়েছে হচ্ছে মাসি। মাসি ব্যবসার প্রস্তাব দেয়। এখন মাসি ব্যবসার প্রস্তাব দেওয়ার পরে পিসি চিন্তা করছে, আমি যদি মাসির সাথে ব্যবসা না করি তাহলে তো আমি এটা, যদি মাসি অনেক কিছু করে ফেলে, মহিলাদের ভিতরে একটা হিংসা না, যদি অনেক কিছু করে ফেলে। সো মাসি ব্যবসার প্রস্তাব দেওয়ার সাথে সাথে কি হয়েছে বলতো? মাসি ব্যবসার প্রস্তাব দেওয়ার সাথে পিসির অনেক চিন্তা ভাবনা করে পিসি রাজি হয়ে গেছে। আচ্ছা, কি ব্যবসা? তরকারি ব্যবসা করতো। তাদের তাদের সম্পত্তি কি ছিল বলতো? তাদের সম্পত্তি ছিল বা পুঁজি ছিল রূপের টাকা আদলি শিখি। আদলি শিখি মানে কি জানো? 50 পয়সা। এবার তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে 2টা আদলি মানে কয় টাকা বলো তো? দেখি, প্রশ্ন করো, আমাকে উত্তর দাও তো। 2টা আদলি মিলে কত টাকা? বসে বসে পড়া থেকে দেখছো, ক্লাস করতেছো, ভালো লাগতেছে না? ওকে ভাই, বলো 2টা আদলি মিলে কত টাকা বলো, দ্রুত বলো। 2টা আদলি মিলে কত টাকা? দ্রুত বলো ভাই। বলো 2টা আদলি মিলে কত টাকা, দ্রুত। 2টা আদলি মিলে 100 পয়সা, 1 টাকা। ইয়েস, তাহলে ভাইয়া 2টা আদলি মিলে 1 টাকা। ওকে, বুঝতে পেরেছ? তো তরকারি ব্যবসা করতো, রূপের টাকা আদলি শিখি। পরীক্ষাতে আসবে যে মাসে পিসির পুঁজি কত ছিল, রূপের টাকা আদলি শিখি, মানে 50 পয়সা দিয়ে তারা ব্যবসা করেছে। পরীক্ষাতে যদি আসে যে 2টা আদলি মানে কত টাকা, 100 পয়সা, 1 টাকা। আচ্ছা, তো মাসি পিসি, আচ্ছা শোনো, পিসির তো এটা বাপের বাড়ি, মাসির তো হচ্ছে বোনের স্বামীর বাড়ি। তো পিসির একটা অহংকার ছিল যে আমার বাপের বাড়িতে তুই কেন আসছিস। এভাবে তাদের অনেক ঝগড়া হইতো, বিশ্বাস করো, অনেক ঝগড়া হইতো। পরে ব্যবসার মাধ্যমে তারা এখন সে মিলে গেছে। এখন আর তাদের কোনো ঝগড়া নেই, এখন শুধু কিভাবে ব্যবসা উন্নত করবে আর আল্লাহকে কিভাবে তারা ভালো রাখবে। আচ্ছা আচ্ছা, গায়ের এই যে এরা যখন এই তরকারি বিক্রি করতে যাইতো, এই মাসি পিসি বাজারে যখন তরকারি বিক্রি করতে যাইতো, গ্রামের যারা বাবু বাসিন্দারাও তরকারি দিত নগদ পয়সার জন্য। গ্রামের যারা বাবু বাসিন্দা, গ্রামের যারা বাবু অথবা বাসিন্দা, এরাও মাসি পিসির কাছে তরকারি দিত নগদ টাকার জন্য, নগদ টাকার জন্য। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? ওকে, বলো ভাই, বুঝাইতে পেরেছি? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অনেকে সিরাজুদ্দৌলার ক্লাস করে এবং লাল সাহেব ক্লাস করে খুবই খুশি। এই পোস্টে আছে, ইউটিউব লিঙ্কে আছে, তোমরা দ্রুত করে নাও। আচ্ছা, মাসি পিসির জামাই আপ্যায়ন। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া, পিসি এই আলাদি তো তার বাপের বাড়িতে চলে আসছে। তো বাপের বাড়িতে চলে আসবে, যোগে কি কখন আসতে নেই? যোগ তো নেশা করতো, যোগ তো আলাদিকে নির্যাতন করতো। হ্যাঁ, আলাদি সরি, যোগ যখন আসতো তখন এই মাসি পিসি কিন্তু যোগকে পছন্দ করতো না, বাট যোগ যখন আসতো তখন যোগকে ছাগল বিক্রি করে আপ্যায়ন করলো। পরীক্ষাতে আসবে তোমাদের উদ্দীপক যে এরকম একটা লোক ছিল, সে তার ওয়াইফকে এরকম মারতো, এরপরও স্বামীর বাড়িতে আসার পরে তাকে অনেক আপ্যায়ন করতো। এটা কেন বলো তো? এটা হচ্ছে সামাজিকতার কারণে করতো। পরীক্ষাতে আসবে মাসি পিসি যোগুকে আপ্যায়ন করেছে কি বিক্রি করে? ছাগল বিক্রি করে, ছাগল বিক্রি করে। বুঝাইতে পেরেছি? ওকে, বুঝাইতে পেরেছি? আজকে স্লো ক্লাস হচ্ছে, কেন স্লো করা? ওকে, এরপর ধরো ভাইয়া, এরপরে একদিন বিকেলে ভাই, আর 2টা ঘটনা হইলে এটা শেষ। মোটামুটি তুমি মাসি পিসি, এরপর হচ্ছে আলাদি, যোগ, আলাদির বাবা মা, এরপর হচ্ছে সম্পত্তি, সব ক্লিয়ার হয়েছে। এবার একদিন বিকেলে খেয়াল করো, বেশ সুন্দর করে বুঝো, আগে এই চিত্রটা দেখো। এখানে একজন হচ্ছে কৈলাস, আরেকজন হচ্ছে বুড়ো রহমান। এখানে মাসি পিসি এবং হচ্ছে আলাদি। দেখো ভাইয়া, মাসি পিসি আলাদি, তাহলে কাহিনীটা বুঝতে সহজ হবে। এখানে হচ্ছে মাসি, এখানে হচ্ছে পিসি, এখানে হচ্ছে আলাদি, আর এখানে হচ্ছে বুড়ো রহমান, আর এটা হচ্ছে কৈলাস এবং বুড়ো রহমান। ওকে, কাহিনীটা কি করছে দেখো। শেষ বেলায় পুরো ভাটা, শেষ বেলা মানে একদম বিকেল বেলা, পুরো ভাটা। দেখো ভাইয়া, ভাটা পড়ে গেছে। এই যে ভাটা,
ভাটা বুঝো, মানে পানি নিচে নেমে গেছে, মাটি দেখা যাচ্ছে, এটাকে বলো ভাটা। শেষ বেলা সন্ধ্যের একটু আগে জল নেমে গিয়ে খালে বাঙ্গা ইট ফাটকলে ওজন বাড়ে, আবর্জনা বেরিয়ে পড়ছে। কংক্রিটের পুলের কাছে দিয়ে দুইটা সালতি, কনক্রিট আছে না ভাইয়া, কনক্রিটের পুলের কাছ দিয়ে দুইটা নৌকা, এই যে দুইটা নৌকা, কনক্রিট পুলের দুইটা সালতি, সালতিগুলো এখন দেখো ভাইয়া, এই যে কনক্রিট মানে ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি, এই কনক্রিটের পুলের নিচে দুইটা নৌকা আছে এখানে, হ্যাঁ। এরপর হচ্ছে ভাইয়া সালতি হচ্ছে তাল ও শাল গাছ দিয়ে তৈরি, পরীক্ষাতে আসবে ভাইয়া, সালতি কি দিয়ে তৈরি, সালতি হচ্ছে তাল এবং শাল গাছ দিয়ে তৈরি। সালতিতে ছিল খড়, খড় কি বুঝো, ধান গাছ দেখছো কখনো, ধানের যে উচ্ছিষ্ট যা থাকে ধান নেওয়ার পরে সেটাকে খড় বলা হয়। এই যে ভাইয়া এই সালতিতে ছিল খড়, সালতিতে কি দেখা যাচ্ছে বলতো, খড়। তিনজন মাথায় করে খড়গুলো নিয়ে যাচ্ছে। তো এরা মনে করো খড়গুলো যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে এনেছে, এখান থেকে তিনজন মাথায় করে খড়গুলো নিয়ে যাচ্ছে, আর এখানে দুইজন মাথায় উঠিয়ে দিচ্ছে, এই নৌকা থেকে দুইজন খড়গুলো মাথায় উঠিয়ে দিচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইজন মাথায় উঠিয়ে দিচ্ছে। এই দুইজনের একজন হচ্ছে বুড়ো রহমান, আরেকজন হচ্ছে কৈলাস। তোমাদের পরীক্ষাতে আসবে যে বুড়ো রহমান কেমন, বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। দ্রুত লিখে ফেলো ভাইয়া বা মুখস্থ করে ফেলো এখন। বুড়ো রহমান বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। কৈলাস কেমন, মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম চাটা রুক্ষ চুল। বলো, মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। এই দুইটা কি ভাই মুখস্থ করা সম্ভব? বলো। বুড়ো রহমান বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। কৈলাস কেমন, মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। বুঝা গেছে ভাই? বলো বুঝা গেছে? তাহলে তুমি আবার খেয়াল করো, এই যে শেষ বেলায় পুরো ভাটা, এই মাটি টাটি এগুলো দেখা যাচ্ছে। এখানে দুইটা নৌকা ছিল, নৌকা শালক ইয়ে দিয়ে তৈরি, শাল এবং তাল গাছ দিয়ে তৈরি। এখানে খড় ছিল নৌকাতে, দুইজন বুড়ো রহমান এবং কৈলাস খড়গুলো উঠে দিচ্ছে, আর তিনজন খড়গুলো অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক সেই মুহূর্তে খড় নিয়ে যাচ্ছে, বুড়ো রহমান কেমন ছিল, কৈলাস কেমন ছিল? বুড়ো রহমানের বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। আর কৈলাস কেমন বলতো? কৈলাস হচ্ছে মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা রুক্ষ চুল। হঠাৎ করে এই যে ফুলের নিচ দিয়ে হঠাৎ করে মাসি, পিসি এবং আহ্লাদি যাচ্ছে। খেয়াল করো সুন্দর করে, হঠাৎ করে মাসি, পিসি এবং আহ্লাদি যাচ্ছে। তো বুড়ো রহমান কৈলাসকে বলে, এই কৈলাস, এই যে বুড়ো রহমান কি বলছে দেখো, বুড়ো রহমান বলে যে মাসি পিসি ফিরছে কৈলাস, বুড়ো রহমান। তো তোমাদের পরীক্ষাতে যদি আসে যে মাসি পিসি ফিরছে, এটা কৈলাসকে কে বলছে? বুড়ো রহমান। অথবা মাসি ফিরছে কৈলাস, এটা কে বলছে? বুড়ো রহমান। আচ্ছা, এরপরে রাখো খবর আছে, শোনো যাও, এ কথা কৈলাস বলছে। এরপর ভাই এইটা আমি যদি তোমাদেরকে একদম সহজে বলে দিই এখান থেকে, যে মনে করো এটা হচ্ছে বুড়ো রহমান আর এটা হচ্ছে কৈলাস, ধরি না এটা হচ্ছে কৈলাস আর এটা হচ্ছে বুড়ো রহমান। তো বুড়ো রহমান প্রথমে কৈলাসকে বলছে যে মাসি পিসি যাচ্ছে, পরে কৈলাস বলছে যে এই যে কৈলাস এদের সাথে কথা বলছে যে মাসি পিসি একটু দাঁড়াও। পরে এই মাসি পিসি এদের সাথে অনেক তর্কাতর্কি করছে, এই কৈলাস এদের সাথে অনেক ব্যাপারে কথা বলছে যে আপনারা ওর যোগুর বউকে আপনারা কেন তার কাছে দেন না, সে বিয়ে করা, সে বলছে মামলা করবে। এই যে মামলার কথা শুনে তখন এই যে অস্ফুট আর্তনাদের মতো সে শব্দ করছে মামলার কথা শুনে। এই মামলার কথা এই মুহূর্তে বলেছে, আমি কি বুঝাতে পেরেছি? মামলার কথা শুনে অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে। আচ্ছা, এই কৈলাস মাসি পিসিকে বলে যে তার বউ তাকে দিয়ে দিন, সে মামলা করবে। আরো বলছে যে আমার সাথে যোগর গতকালকে কথা হয়েছে ছায়ের দোকানে, আমরা চা খাইতে খাইতে কথা বলেছি, সে ভালো হয়ে যাবে, সে আর নেশা টেশা করবে না। তো সে বলছে যোগের সাথে কোথায় দেখা হয়েছে? চায়ের দোকানে। এই যে কৈলাস যখন মাসি পিসিকে বলছে চায়ের দোকানে দেখা হয়েছে, মাসি পিসির সাথে সাথে মাথায় কাজ করছে ওইটা চায়ের দোকান ছিল না, ওটা নেশা করার জায়গা বা আড্ডা দেওয়ার জায়গা বা মদের দোকান। বুঝাতে পেরেছি? কারণ মাসি পিসির সবসময় যোগ সবসময় কি নেশা করতো। এরপরে এদের সাথে অনেক কথা হয়েছে। তোমাদের একটা তথ্য জেনে রাখবা, কৈলাসের সব প্রশ্নের উত্তর মাসি পিসি কিভাবে দিয়েছে। কৈলাসের সব প্রশ্নের উত্তর মাসি পিসি খুব রাগ করে, খুব জিদ করে, খুব রুক্ষ মনোভাব নিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবা। আর এখানে বুড়ো রহমানের একটা কথা আছে, বুড়ো রহমান অনেকক্ষণ ধরে আলহাদির দিকে তাকিয়ে রয়েছে, খারাপ নজরে না। এই বুড়ো রহমান যে আলহাদির দিকে তাকিয়ে রয়েছে কেন জানো? বুড়ো রহমানের একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে স্বামীর বাড়িতে
অনেক মারতো, মারতে 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 মানে খুব খারাপ অবস্থা করার পর মেয়েটা বাপের বাড়িতে চলে আসছে। চলে আসার পরে ওই বুড়ো রহমান আবার স্বামীর বাড়িতে দিয়ে আসছে। স্বামীর বাড়িতে দিয়ে আসার পর কি হয়েছে জানো, ওরা ওকে মারতে মারতে মেরেই ফেলেছে। কাকে বলো তো? বুড়ো রহমানের মেয়েকে। এখন এই বুড়ো রহমান এই আলাদি দিদি তাকালে তার মেয়ের কথা মনে পড়ে। এ হচ্ছে কাহিনী। এবার আমি মনে বুঝাতে পেরেছি। দেখো ভাইয়া, শেষ বেলায় পুরো বাটা জল নেমে গিয়ে খালে ভাঙ্গা ইট পাটকেলে ওজন বাড়ি আবর্জনা বেরিয়ে পড়েছে। কনক্রিটের পুলের কাছে দুইটা নৌকা, সালতি তাল এবং শাল গাছ দিয়ে তৈরি। সালতিতে ছিল খড়, তিনজন মাথায় করে খড় নিয়ে যাচ্ছে। মাসি পিসি এবং কৈলাসের কথা, দুইজন খড় মাথায় তুলে দিচ্ছে। দুইজন হলো বুড়ো রহমান এবং কৈলাস। মাঝ বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। কৈলাস মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম চাটা চুল। আচ্ছা, মাসি পিসি ফিরছে কৈলাস, সেটা বলছে বুড়ো রহমান। রাখো রাখো, খবর আছে, সরে যাও কৈলাস, খুনচিটি রাখো দেখি। ওকে। এরপর হচ্ছে কৈলাস, তোমার মাসির সমর্থ মেয়েটা, এই শব্দটা একটু মনে রাখবা, সমর্থ। কৈলাস বলে যে এই সমর্থ মেয়েটাকে কেন আপনারা আপনাদের কাছে ধরে রাখছেন? এখন এই সমর্থ শব্দটার অর্থ কি জানো? সমর্থ শব্দের অর্থ হচ্ছে সংসার ধর্ম পালনে সামর্থ্য বা যৌবন প্রাপ্ত। লেখো, সমর্থ মানে হচ্ছে যে সংসার ধর্ম পালন করতে পারতেছে এবং যে মেয়েটা যৌবন প্রাপ্ত তাকে বলা হয় সমর্থ। এই সমর্থ মেয়েটাকে আপনারা কেন ধরে রাখছেন? ওকে। মাসি পিসি বিরক্ত এবং রুক্ষ মনোভাব নিয়ে সব কথার জবাব দেয়। কৈলাস যোগুর ব্যাপারে প্রশংসা করলো, মামলা করবে বললো। এই মামলা করবে বলার সাথে সাথে আল্লাদি একটু অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে, মেয়ের করে না, বুঝো নাই? এরপরে ছায়ের দোকান, মাসি পিসির বাসায়, সেটা মদের দোকান, এটা বলেছি। চল চল ছোকে, বুড়ো রহমান এবং আলহাদি। বুড়ো রহমান চল চল ছোকে, চল ছল ছোকে তাকে আলাদির দিকে, খারাপ নজরে না। মেয়ের মুখের ছাপ দেখতে পায়। অল্প বয়সে মেয়ের বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে নির্যাতন করতে করতে মেয়েকে মেরেই ফেলেছে। এই হচ্ছে কাহিনী। আশা করছি সবাই বুঝতে পেরেছ। ওকে। এবার হচ্ছে গোকুলের হামলা, এটা হচ্ছে সর্বশেষ খবর। তাইলে হচ্ছে আমাদের মাসি পিসি শেষ। বল ভাই, এই পর্যন্ত আমি বুঝাতে পেরেছি? ভাই, অনেক জায়গায় তো ক্লাস করছো, এইভাবে সুন্দর করে তথ্যগুলো মুখস্থর মতো করেছো। বলবে সবার এই পর্যন্ত হয়েছে? আল্লাহর রহমতে হয়েছে? আল্লাহর রহমতে হয়েছে? ওকে, আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছো। তোমরা শুধু ভাইয়া আমাকে মুখস্থ দিবে এটা, যে ভাইয়া আমি চাচ্ছি তোমরা প্রত্যেকে আমাকে এই মাসি পিসি এবং অপরিচিত আমাকে মুখস্থ দাও। পারা যাবে ভাইয়া? খুব খুশি হবো যদি মুখস্থ বলতে পারো। আমি ক্লাস শেষ করার পর 3-4 বার প্র্যাকটিস করবা। আমার জন্য একটু দোয়া করিও। আছি শেষ পর্যন্ত তোমাদের সাথে ইনশাআল্লাহ। ওকে। এবার হচ্ছে গোকুলের হামলা, এটা হচ্ছে সর্বশেষ তথ্য। বলতো গোকুল কে ছিল, বলতো আমাকে। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, গোকুলের হামলা, গোকুলকে বলতো খলনায়ক, এটা মনে রাখবা। গোকুল হচ্ছে মিশা সদাগর। আচ্ছা, এই গোকুল হচ্ছে এলাকার চেয়ারম্যান ছিল। গোকুল কি করেছে মনে আছে বলো? গোকুল টাউটে আলহাদির 4/3 সম্পত্তি মেরে দিছে। গোকুল আরো কি চায় জানো? গোকুল এবার চায় আলহাদির ইজ্জত নষ্ট করতে। আমি কি বুঝাতে পেরেছি? গোকুল 4/3 সম্পত্তি মেরে দিছে। গোকুল এবার চায় আলহাদির কি করতে বলতো? গোকুল এবার চায় আলহাদির ইজ্জত নষ্ট করতে। তো গোকুল আলহাদির ইজ্জত নষ্ট করার জন্য এখন সে কি করবে? গোকুল হামলা করতে চাচ্ছে। গোকুল ছিল চরিত্রহীন, আলহাদির সম্পত্তির প্রতিও লোভ ছিল, আলহাদির প্রতিও তার লোভ ছিল। এরপরে গোকুলের কার্যালয় ছিল কাছারি বাড়ি। বলো মুখস্থ বলো, গোকুলের কার্যালয় কোনটা বলো তো আমাকে? কাছারি বাড়ি। গোকুলের কার্যালয় কোনটা বলো তো আমাকে? কাছারি বাড়ি। সবচাইতে সেরা ক্লাস পাবে ইংরেজি। ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়ের জন্য হাতটা ঠিক থাকে। গোকুলের কার্যালয় ছিল কাছারি বাড়ি। সবগুলো একসাথে বলো, গোকুলের কার্যালয় কোনটা? কাছারি বাড়ি। তুমি এগুলোর এমনি মনে রাখবা। গোকুল টাউট, সে আলহাদির সম্পত্তি মারি দিছে। আলহাদির সাথে আলহাদির প্রতি লোক ছিল, তার কার্যালয় ছিল কাছারি বাড়ি, মানে সে তো চেয়ারম্যান, বুঝো না? আচ্ছা, এইবার কাহিনীটা কি সবাই সুন্দর করে বুঝো। কাহিনীটা হচ্ছে গোকুল আলহাদিদের বাড়িতে বা মাসি পিসির বাড়িতে কখন হামলা করেছে তোমরা এটা বই পড়ে বুঝো না। আমার সাথে আগে বলো। শুক্লপক্ষের একাদশী, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন শুক্লপক্ষ, আর অমাবস্যা থেকে 11 দিন পর্যন্ত বলা হয় একাদশী। গোকুলরা হামলা করছে দ্বাদশতম দিন। বলো বলো, গোকুলরা হামলা করছে কোন দিন? দ্বাদশতম দিন, এই 12তম দিনে হামলা করছে।
এখন এটা কিভাবে মুখস্থ করবো সেটা আমি বলে দিচ্ছি। গোকুল আছে না, গোকুল এবার চিন্তা করছে আমি তো আলাদের সম্পত্তি মারি দিছি, এবার আলাদিকে তুলে নিয়ে আসবো। তো গোকুল যে কাজটা করেছে সেটা হচ্ছে মাসে পিসে আবার একটু ধর্মকর্ম মানত। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিনকে শুক্লপক্ষ বলে। তো অমাবস্যা থেকে 11 দিন পর্যন্ত হচ্ছে একাদশী। তাহলে এটা মুখস্থ করো, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 শুক্লপক্ষ, অমাবস্যা থেকে 11 দিন পর্যন্ত হচ্ছে একাদশী। এই একাদশীর পরে যে দিন দ্বাদশতম দিন ছিল, এই দ্বাদশতম দিন যে কাজটি হয়েছে, দ্বাদশতম দিন মাসি পিসি রান্না সেরে খাওয়ার আয়োজন করবে। রান্নাঘর থেকে রান্না টান্না সেরে খাওয়ার আয়োজন করবে। মানে কখন বলতো? রাতে, মানে সন্ধ্যার পরে মানে রাতে রান্না সেরে খাওয়ার আয়োজন করবে। রাতে রান্না সেরে খাওয়ার আয়োজন করবে। মনে থাকে যে আমাদের রমজান মাসে আম্মারা সন্ধ্যার পরে রান্না করে, মানে বিকেলে রান্না করে, আবার সন্ধ্যার পরও এই তো রান্না সেরে খাওয়ার আয়োজন করবে। আমি কি কাহিনীটা বুঝাতে পেরেছি? যে দ্বাদশতম দিন মাসে পিসি রান্না সেরে খাওয়ার আয়োজন করবে, ঠিক সে সময় রান্না সেরে খাওয়ার আয়োজন করবে। ওই দিন আরেকটা কাহিনী ঘটছে। সরকার বাবুর সাথে কথা কাটাকাটি নিয়ে মন খুব খারাপ তাদের। সরকার বাবু কে বলতো? সরকার বাবু হচ্ছে ওই যে বাজারে টাকা তোলে, মাসে পিসি বাজারে তরকারি বিক্রি করতে যায়, সেই তরকারি যে বাজার টাকা তোলে তাকে বলা হয় সরকার বাবু। এই সরকার বাবুর সাথে ওই দিন মাসি পিসির অনেক কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হইলে কি মন ভালো থাকে না খারাপ? অবশ্যই মন খারাপ। মাসি পিসির এমনিতেই মন খারাপ। আরো কি হয়েছে সেটা শোনো। আরো সরকার বাবু বাজারে টাকা তোলে, সরকার বাবুর সাথে মাসি পিসি এমনিতে কথা কাটিয়েছে, মন খারাপ। তো যাই হোক, এখন রান্না সেরে খাওয়ার আয়োজন করতেছে। ঠিক সেই মুহূর্তে ভাইয়া যে কাহিনীটা হচ্ছে সেটি হচ্ছে যে কানাই চকিদারকে গোকুল পাঠায়। বলো কাকে পাঠায়? বলো তো আমাকে। কানাই চকিদারকে পাঠায়। মনে থাকবে? বলো বলো। গোকুল কাছারি বাড়িতে ছিল, সে কাকে পাঠাইছে? বলো। কানাই চকিদারকে পাঠাইছে। কাদের কাছে? মাসি পিসির বাড়িতে। সাথে আরো 3 জন পেয়াদা ছিল। এটা লিখে ফেলো। তাহলে ভাইয়া এটা তুমি তোমার মতো করে লেখো। কানাই চকিদার প্লাস 3 জন পেয়াদা, তাইলে সহজে মনে থাকবে। প্লাস 3 জন পেয়াদা। এই ওকে 3 জন পেয়াদা। এটা আগে লিখে রাখো যে কানাই চৌকিদার প্লাস 3 জন পেয়াদা। আচ্ছা, পেয়াদা কি বলতো? চামচা, সংবাদ বাহক অথবা চাপরাশি, মানে চামচা সংবাদ বাহক। পেয়াদা কি বলো? চামচা সংবাদ বাহক অথবা চাপরাশি, এই আর কি। তাহলে কানাই চৌকিদার আসছে। কানাই এই যে 3 জন পেয়াদা ছিল, এই 3 জনের মধ্যে একজনের মাথায় লাল পাগড়ি ছিল, সে হচ্ছে কনস্টেবল। এটা সুন্দর করে করে রাখো। 3 জনের মধ্যে একজনের মাথায় লাল পাগড়ি ছিল, সে হচ্ছে কনস্টেবল। এ অচেনা, লাল পাগড়ি যে সে হচ্ছে অচেনা। আর পেয়াদাদেরকে পেয়াদাদের চেনা মনে হচ্ছে। এই তাহলে ভাইয়া গোকুল কাকে পাঠাইছে? কানাই চৌকিদারকে। কানাই চৌকিদারের সাথে কে ছিল? 3 জন পেয়াদা, 3 জন চামচা। এই 3 জন চামচাদের মধ্যে লাল, মানে কি জানো, একজনের মাথায় কি ছিল? লাল পাগড়ি। সে ছিল কি? কনস্টেবল। শেষ। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া কি হয়েছে জানো? পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া আরো 3-4 জন ছিল। ওর হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা। এটা লিখে ফেলো। আচ্ছা যাই হোক, কানাই চৌকিদার আসে মাসি পিসিকে বলে যে মাসি পিসি আপনাদেরকে গোকুল বলেছে কাছারি বাড়িতে যেতে হবে। মাসি পিসি চিন্তা করছে এত রাতে যেতে হবে। তো মাসি পিসি চিন্তা করছে আচ্ছা তাইলে আমি আসি, মানে একজন থাকে আরেকজন যাইবে। বলছে না 2 জনে যাইতে হবে। যখন বলছে 2 জনে যাইতে হবে, তখন মাসি পিসি বুঝতে পেরেছে না এখানে অন্য একটা উদ্দেশ্যে এরা আমাদেরকে ডাকতেছে। আমরা যখন চলে যাব এরা আলাদাকে তুলে নিয়ে যাবে। মাসি পিসির মাথায় যখন এটা কাজ করেছে, তখন তারা দেখে যে পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া। এটা ভাই মনে রাখবা, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছ। কি গাছের কথা আছে? পরীক্ষাতে আসবে যে ভাইয়া মাসি পিসিতে কোন গাছের কথা আছে? সেগুলো দূর গালি বেকসু পড়াইছে। কাঁঠাল গাছের ছায়া আরো 3-4 জন আছে। ওরা হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা। যাই হোক, এদেরকে যখন দেখছে, তখন মনে করো যে মাসি পিসি বুঝতে পেরেছে। বোঝার পর মাসি পিসি বলতেছে যে কাপড়টা ছেড়ে আসি। কানাইকে বলতেছে, মাসি বলতেছে যে কাপড়টা খুলে, মানে কাপড় পরিবর্তন করে নতুন কাপড় পরে আসে, এরকম আর কি। পিসি বলতেছে হাত দিয়ে আসি, এক দণ্ড লাগবে না, হাত দিয়ে আসি। এই কথা বলে এরা ভিতরে গেছে। ভিতরে গিয়ে
এরা মাসি বটি নিয়ে আসছে আর পিসির আমদা নিয়ে আসছে। হ্যাঁ, মাসি বটি পিসির আমদা, এটা বারবার মুখস্থ করো। মাসি বটি পিসি রাস্তা, মাসি বটি পিসি রাস্তা, মাসি বটি নিয়ে এসছে পিসি রাস্তা নিয়ে আসে। মাসি প্রথমে হ্যাক দেয়, মাসি হ্যাক মানে কি, ওই তোদেরকে এইরকম, তোদেরকে আজকে শেষ করে দেবো, এই কথা প্রথমে কে বলছে? মাসি। তাহলে বলো মাসি বটি পিসির আমদা। যাই হোক, আমদানি ওদের সাথে বলছে যে শোনো, আমরা মহিলা, আমরা হয়তো তোদেরকে অনেককে মারতে পারবো না, কিন্তু তোদেরকে একজনকে হইলো মারবো আজকে। এরকম ভয়টা দেখানোর পরে ওরা আস্তে একটু পিছু হটছে। পিছু হটার পরে মাসি পিসি চিন্তা করছে না, এরা তো রাতে আবার আসবে, তখন যে কাজ করছে, এরপর মাসি পিসি এলাকার সবাইকে ডাকছে, ও বাবা ঠাকুর, ও গোসমশাই, ও জনার্দন, ও কানুর মা বিপিন বংশী, হ্যাঁ, এরপর তোমাদের সাথে তো মোরা মেয়ে লোক পারবো না, একটাকে মারবো, জখম করব, ঠিক এ কথা মাসি বলছে। এই একদম সহজে তোমাদের এগুলো মনে থাকবে। এরপর হচ্ছে এরা কি যাওয়ার সময় গরু নিয়ে চলে গেছে, এটা মনে রাখবা। এরা যাওয়ার সময় গরু নিয়ে চলে গেছে, এটা মনে রাখবা। গামলাটা রেখে গরু নিয়ে চলে গেছে। এরা যাওয়ার সময় গামলাটা রেখে গরু নিয়ে চলে গেছে, বুঝছো? এরপরে চলে যাওয়ার পরে যে কাহিনীটা হয়েছে, মাসি পিসি সর্বশেষ প্রস্তুতির জন্য মায়ের বাড়া আলাদের এই মাসি পিসি মানে মাসি পিসি মা যত আদর করতো, মাসি পিসি আলাদিকে আরো বেশি আদর করতো, এটাকে বলে মায়ের বাড়া আলাদের এই মাসি পিসি। এরপরে তারা কি করছে, তারা চিন্তা করছে এরা যদি আবার আসে আগুন ধরাই দেয়। এই কারণে মাসি পিসি তাদের পিঠ মানে মাথার কাছে রামদা বটি এগুলো রাখছে, মোটা কাঁথা যেটা আছে সেটা তো ভিজিয়ে রেখেছে। কেন ভিজিয়ে রেখেছে বলো তো? এরা যদি এসে আগুন ধরাই দেয় যেন আগুনটা নিভানো যায়। এরপরে ছেঁড়া কম্বল এগুলো ভিজিয়ে রাখছে। এরপরে যেটি সেটি হচ্ছে যে পাতিলগুলোতে পানি ভরে রাখছে। তোমাদের যদি সিকিউ আসে যে এরকম একটা বাড়িতে এই এলাকার এরকম অন্য মেয়ের প্রতি লোভ ছিল, তো হামলা করবে, হামলার এই কাহিনীগুলো ঘটছে, উদ্দীপকের কাহিনীর সাথে আমাদের কোন গল্পের কেমনি মিল, মাসি পিসি গল্পের এভাবে মিল, গোকুল আলাদিকে। জীবনে সৃজনশীল থেকে সহজ কোনো বিষয় আছে? তুমি বলো ভাই সিকিউ, তো সিকিউ তুমি কেমনে রেখো বুঝো না? তুমি নিজে সিকিউ বানাও। উদ্দীপক হচ্ছে তোমাদের পাশের বাড়িতে একটা মেয়েকে তুলে নিয়ে যাবে আরেকজন, তো এই কাহিনীগুলো করছে। গোটার পরিবার বলো ওই পাশের বাড়ির মেয়ের সাথে কার মিল? আলাদির মিল। তুলে নিয়ে যাবে যারা, ওরা গোকুলের সাথে কার মিল? মনে করে একজন সেলিম মিয়ার মিল। এভাবে মনে রাখবা। এরপরে এই কাহিনী কেমনে কি হয়েছে, এরপর পরবর্তী প্রস্তুতি তারা কি নিছে। মনে করো তোমাদের পাশের বাড়ি যারা, তারা রান্না টান্না রাখছে, তারা ওই লোকজনকে খবর দিয়ে রাখছে। এখানে কি, এখানে এরা মোটা কাঁথা ভিজে রাখছে, ছেঁড়া কম্বল পাতিলে পানি রাখছে। কি সহজ কাহিনী বলো। ক্লিয়ার? সবাই বলো মাসি পিসি ক্লিয়ার? মুখস্থর মতো বলতে পারবা আল্লাহর রহমতে? মন থেকে বলো মাসি পিসি মুখস্থ বলতে পারবা? মন থেকে বলবা যে ভাই মাসি পিসি মুখস্থ বলতে পারবা? আবার দেখ, এবার আমি তোমাকে সামারি দিচ্ছি। সে বলে সে সিকিউ পারে না। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আলহাদিকে, আলহাদি হচ্ছে গালিবের বান্ধবী। আলহাদির বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই কলেরায় মারা গেছে। কোন রোগের কথা আছে? কলেরা। যোগু হচ্ছে স্বামী। যোগু টাউট ছিল, যোগুর নেশা করে এসে যোগু আলাদি গালিবের বান্ধবীকে অনেক নির্যাতন করত। মাসি কি করছে, পিসি কি করছে, সুন্দর করে মনে রাখবা কিভাবে ব্যবসা করেছে। বড় রহমান কোথায় দেখা হয়েছে, বড় রহমান কি কি বলেছে, বড় রহমানের মেয়ের ব্যাপারে কি জানো? কৈলাস কি কি বলছে, কৈলাস কে ছিল, কৈলাসের সাথে কোথায় দেখা হয়েছে, কি কি কথা বলেছে। গোকুল কে ছিল, গোকুল কি কি ক্ষতি করেছে। দারোগা বাবু, আচ্ছা এই গোকুলের সাথে কাছের বাড়িতে আরেকজন বসেছিল। গোকুলের সাথে ওই দিন, ওই যে 12তম দিন, কাছের বাড়িতে আরেকজন বসেছিল দারোগা বাবু। কানাই চকিদার, কানাই চকিদারকে পাঠাইছে। সরকার বাবু হচ্ছে ওই যে বাজারে টাকা তোলে। বলো ক্লিয়ার? যোগ্যকে বিয়ে করতে চাও? বলো মন থেকে বলো ভাই, দুষ্টমি করো না। এখন পড়াইতে পারবা? সহজ না? সহজ না আল্লাহর রহমতে? গালিবের মন বড় না? আলহামদুলিল্লাহ। দেখবে তোমরা বাংলা অনেক ভালো করবা ভাই, অনেক ভালো করবে ইনশাল্লাহ। শুধু ভাইয়ের সাথে থাকা। আজ বিকেল 4টায় কিন্তু বাকিগুলো শেষ করবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাইকে বলতে পারো যে ভাই ভার্সিটি অ্যাডমিশনের কথা এখন আমাদের না বলে, আমরা তো জানি আপনারা করাবেন। আমি বারবার বলি ভাই শোনো, ভার্সিটি অ্যাডমিশন অনেকের স্বপ্ন, কিন্তু সঠিক গাইডলাইন না পেলে, সঠিক গাইডলাইন না পেলে তোমার চান্স পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে। ভাই কারা এগুলো নিয়ে কাজ করেছে, কাদের এই অভিজ্ঞতা আছে, এই সব কিছু তোমাকে বুঝতে হবে। যে এদের যারা টিচার আছেন এদের আসলে জানে কেমন,
আমাকে কতটুকু জানাতে পারবে, আমাকে কত সহজে পড়াতে পারবে, এই সকল কিছু চিন্তা করবা। আর সেই জন্য আমি তোমাদের গালিব বে তোমাদের জন্য টার্গেট ডিও বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিও সি ইউনিট ব্যাচ, এই কোর্সটা করলে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে মানবিক বিভাগে পরীক্ষা দিতে পারবা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ, ম্যাথ, সব, আইসিটি, অর্থনীতি, এই কোর্সটা করলে বাংলাদেশের যে কোনো ইউনিটে ব্যবসা বিভাগের পরীক্ষা দিতে পারবো। আর কোনো কোর্স করতে হবে না। তুমি যদি ভর্তি হতে চাও, কোর্স ফি মাত্র 2999 টাকা। আমার যে কোনো কোর্সে তো 4-5 শিক্ষার্থী থাকে, এটা তোমরা জানোই। অ্যাডমিশন কোর্সে এবার আলহামদুলিল্লাহ প্রতিদিনে প্রচুর নক, তো এই বছর হয়তো আল্লাহ তার বেশি হবে। বাট 2024 জনের জন্য আমরা একটা অফার দিয়েছি 2999 টাকা। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত 01307838501 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। চলো এখন আমরা আমার পথ নিয়ে কথা বলবো। সবাই লেখা আমার পথ। ওকে, দ্রুত ভাই আমার পথ নিয়ে কথা বললে আমাদের মোটামুটি শেষ। বলে এখন আমরা আমার পথ কাজী নজরুল ইসলাম ধরো সবাই। আমার পথ কাজী ইসলাম কত 2 ঘন্টা হয়েছে? 2 ঘন্টা তো হয়নি বে, 1.5 ঘন্টায় তোমাদের শেষ করে দিছি, দেখছো? তোমাদের জন্য ভাই একটা লজেস করো। শোনো, আগে মন মানুষের দেখবা আমি কত বুকে ব্যথা পাচ্ছে আমি জানি, কিন্তু আমার আগামী 7 তারিখ পর্যন্ত টানা ক্লাস নিতে হবে তোমাদের। কেন নিতে হবে ভাই? না নিলে তোমরা ভালো করবে না। এখানে কত শিক্ষার্থী, আমাদের ইউটিউব বলো 2 লাখ শুধু আমাদের সিরাজউদ্দৌলা নাটকের ক্লাস করেছে। তো বাংলাদেশের শিক্ষার্থী আছে কত? 10 লাখ। বুঝলি? এই ধরো আমার পথ ধরো, তাহলে শিক্ষার্থীদের জন্য এগুলো না করলে তো সমস্যা হয়ে যাবে। আমার পথ, ওকে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটে শেষ। বিকেল ভাইয়া তোমরা অনেকেই কিন্তু ওইগুলা পারো না, ঠিক আছে? কোনগুলা পারো না বলো তো? তোমরা অনেকেই এই রেইনকোট 52 দিনগুলো, এই তথ্যগুলো মুখস্থ পারো না, বুঝছো? তোমরা অনেকে রেইনকোট 52 দিনগুলো এবং বিলাসী মুখস্থ পারো না। মুখস্থ করে দেওয়ার দায়িত্ব কার বলো তো? গালিবের। আমাকে শুনো, পাম দেওয়া লাগবে না, তুমি এমনি মন থেকে বলো অনেক জায়গায় ক্লাস করেছো না, তো মুখস্থ হয়েছে। আমি তো তোমাকে মাসি পিসি আর অপরিচিত মুখস্থর মতো করে দিছি না। চলো এখন আমার পথ পড়বো, আর বিকেলে ওগুলো মুখস্থ করে দেবো বিকেল 4টায়, ঠিক আছে? ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পথ। আচ্ছা, আমার পথ জিনিসটা কি? এখানে মূলত তিনি ঐক্যের কথা বলেছেন, তিনি সত্যর কথা বলেছেন। আমার পথ জিনিসটা আমি সুন্দর করে যদি তোমাকে এক কথায় বলি, আমার পথ হচ্ছে সত্য। আমার পথ হচ্ছে সত্য। পৃথিবীতে যত সত্য জিনিস আছে সেটা হচ্ছে আমার পথ। সত্যই সবকিছু, আর সত্যের বিপরীতে যা আছে তা হচ্ছে বিপদ। শেষ। এক কথায় যদি তুমি আমার পথ শেষ করতে চাও, আমার পথ হচ্ছে সত্যর পথ। সত্যর বাইরে যদি কোনো কিছু থাকে, সত্য হচ্ছে আমার কর্ণধার, সত্য হচ্ছে আমার নেতা, সত্য হচ্ছে আমার পথ প্রদর্শক, সত্য হচ্ছে আমার সব। শেষ। এটা হচ্ছে আমার পথ। চলো এবার আমরা 4টা পর্বে এটা শেষ করে দিব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ। যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট। আমার কর্ণধার আমি, সবাই সুন্দর করে খেয়াল করো। আমার কর্ণধার আমি, নৌকার মাঝি বা কান্ডারিকে কর্ণধার বোঝায়। আমার কর্ণধার আমি, নৌকার মাঝি বা কান্ডারিকে কর্ণধার বোঝায়। এটা লিখে ফেলো। নৌকার মাঝি বা কান্ডারিকে কর্ণধার বোঝায়। আমার কর্ণধার আমি, নৌকার মাঝি বা কান্ডারিকে কর্ণধার বোঝায়। আমার কর্ণধার আমি মানে হচ্ছে আমি আমার পথ প্রদর্শক, মানে আমি নিজে আমার পথ প্রদর্শক, আমি নিজে আমাকে পথ দেখাবো। সত্যের পথের পথিক যাত্রা শুরু করতে আমি হচ্ছি সত্যের পথের পথিক। আল্লাহ এখানে এগুলো ছিল আরেকভাবে, এখন এটা এইভাবে হয়েছে আমি খেয়াল করিনি। সত্যের পথের প্রতীক। হ্যাঁ, তাহলে ভাই বলো, আমার কর্ণধার আমি, সত্যের পথের প্রতীক। এগুলো এই আলাদা আলাদা নিচে নিচে ছিল, এখন এটা এইভাবে কেন হয়ে গেছে আমি খেয়াল করিনি। আমার কর্ণধার আমি, সত্যের পথের প্রতীক। তাহলে আমি হচ্ছে সত্যের পথের প্রতীক। তিনি বলতে চাচ্ছেন সত্য সবসময় অসৎ শক্তিকে পরাজিত করে মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়। সত্য সবসময় অসৎ শক্তিকে পরাজিত করে, সত্য সবসময় মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়। এখানে বলছে সত্যের পথের প্রতীক আমি। যাত্রা শুরুতে সত্যকে নমস্কার করেছি। আমি যখন আমার যাত্রা শুরু করেছি তখন আমি কাউকে সালাম দিই না, আমি শুধু আমার সত্যকে সালাম দিয়েছি। তার মানে আমি যখন
যাত্রা শুরু করেছি, আমি বিশ্বাস করছি আমার সত্যই আমাকে এগিয়ে নিয়ে যাবে। সত্য বিরোধী পথ বিপদ, সত্যের বিপরীতে যত পথ আছে সব পথে বিপদ মানে খারাপ পথ। ভয় রাজভয় লোকভয় বিপদে নিতে পারে না। যার ভিতরে সত্য আছে তাকে তুমি যদি রাজার ভয় দেখাও, রাষ্ট্রের ভয় দেখাও, এরপর লোকের ভয় দেখাও, কখনো তাকে বিপদে নিতে পারবে না। যে সত্যের পথে আছে তাকে এসব ভয় দেখে কোনো লাভ নেই। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়, আর যার ভিতরে ভয় মানে যার ভিতরে মিথ্যা, সে যে কোনো কিছুকে ভয় পাবে। যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় পায়, যার মনে মিথ্যা সে অটো এমনি মিথ্যাকে ভয় পাবে। সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। যে সত্য মানে সে সত্য ছাড়া পৃথিবীর অস্ত্র প্রশাসন কোনো কিছুর কাছে মাথা নত করে না, শুধু সত্যের কাছে মাথা নত করে। সত্যকে গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, দম্ভ নয়, অহংকার নয়। আচ্ছা, তুমি যদি সত্যকে বলো যে সত্য হচ্ছে আমার পথ প্রদর্শক, আমার কাণ্ডারি, তাহলে এটা তোমার জন্য দম্ভ হবে না, অহংকার হবে না। এটা কিন্তু অহংকার নয়, অহংকার জিনিসটি খারাপ। কিন্তু সত্যকে যদি পথ প্রদর্শক মনে করো, কাণ্ডারি মনে করো, সেটা অহংকার হবে না। আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি, আত্মাকে মানে নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি হচ্ছে সত্য। তুমি যদি সত্য জানো তাহলে তুমি নিজেকে চিনতে পারবা। মিথ্যা বিনয় থেকে সত্যের অহংকার অনেক ভালো। তুমি মিথ্যা বিনয় মানে তুমি একজনকে মিথ্যাভাবে বিনয় দেখাচ্ছ, মিথ্যার কারণে বিনয় দেখাচ্ছ, মিথ্যা বিনয় দরকার নেই। তুমি মিথ্যা বিনয় থেকে সত্য বলে অহংকার করো, এটা অনেক ভালো। খুব বেশি বিনয় দেখাতে গিয়ে সত্যকে অস্বীকার করা হয়। তুমি মনে করো একজনের সামচাগিরি করো, তো সে হচ্ছে খারাপ মানুষ, এখন তাকে তুমি মানতে গেলে তার মিথ্যাগুলো মানতে হবে। আর এই মিথ্যা বিনয় কি করে? সত্যকে অস্বীকার করে। শেষ। এই পর্যন্ত সবাই বুঝছে। দ্বিতীয় পর্ব ধরো। এটা বুঝছি, বলো এটা বুঝছি। আচ্ছা, এরপর ভাইয়া অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা অহংকার বা স্পর্ধা নয়। এই অভিশাপ রথ কি বলো? রথ হচ্ছে ভাইয়া, রথ হচ্ছে চাকাসহ কাঠের তৈরি গাড়ি। সবাই লিখে ফেলে ভাইয়া, রথ লেখো। চাকাসহ কাঠের তৈরি গাড়ি। রথ কি ভাইয়া? রথ হচ্ছে চাকাসহ কাঠের তৈরি গাড়ি। চাকাসহ কাঠের তৈরি গাড়ি রথ হচ্ছে চাকাসহ কাঠের তৈরি গাড়ি। ওকে, রথ হচ্ছে চাকাসহ কাঠের তৈরি গাড়ি। দ্রুত লিখে ফেলি। সারথি কি? সারথি হচ্ছে রথ চালক। সারথি হচ্ছে যিনি রথ চালান, রথ চালক। ওকে, তাহলে অভিশাপ রথের সারথির স্পর্শ অহংকার বা স্পর্ধা নয়। আচ্ছা, এখানে কি বুঝাইছে? তুমি মনে করো এই যে চালকের কাঁটায় তৈরি মানে কি জানো, চাকাসহ কাঠের তৈরি গাড়ি। চাকাসহ কাঠের তৈরি গাড়ি লেখা বোঝা যায়? আমি নিজে তো ধরতে পারিনি। আচ্ছা, এই যে এই রথ হচ্ছে ভাইয়া কি? রথ হচ্ছে চাকাসহ কাঠের তৈরি গাড়ি। এবার তুমি বলো, চাকাসহ কাঠের তৈরি গাড়িতে যে সামনে বসে আছেন তার কি অনেক বেশি দাম? না। কিন্তু এরপরও যদি তুমি এই লোকটা যদি সত্য কথা বলে, এটা কিন্তু অহংকার বা স্পর্ধা নয়। এটা বুঝাইছে কি? কোনো ছোট পেশার মানুষও যদি জোর মুখে, জোর গলায়, জোর আওয়াজে সত্য কথা বলে, সেটা কিন্তু স্পর্ধা বা অহংকার নয়। রথ অবশ্যই বুঝছো, সারথি অবশ্যই বুঝছো। এখানে কি বুঝাইছে সেটা আমি বুঝাই দিছি, যে কোনো ছোট স্তরের মানুষ, ছোট পেশার মানুষ যদি এগুলো বলে, এটা কিন্তু কখনো অহংকার নয়। সত্য কথার একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু কষ্ট পাওয়া ঠিক নয়। অভিনয় মানে বিনয় নেই। দেখবে কেউ যদি সত্য কথা বলে, সেখানে কিন্তু বিনয় কম দেখা যায়। মনে করো তুমি একটা কাজ করে ফেলেছ, তোমার বন্ধু তোমার বিরুদ্ধে বলে দিয়েছে, সেটা সত্য কথা, কিন্তু সেটাতে তো বিনয় একটু নরম হয়ে বলা যায় না, সেটা ঠাস করে বলে দিতে হয়। তো সত্য কথায় বিনয় থাকে না, কিন্তু কষ্ট পাওয়া ঠিক নয়। নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করলে নিজের শক্তির পথে অটুট বিশ্বাস থাকে। তুমি যদি নিজের সত্যকে নিজের কর্ণধার তুমি নিজের কাণ্ডারি মনে করো, নিজের উপর অটুট বিশ্বাস করতে শিখাচ্ছিলেন মহাত্মা গান্ধী।
নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী, ভারতের স্বাধীনতার জনক। পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে সবচেয়ে বড় দাসত্ব। পরীক্ষাতে আসবে সবচেয়ে বড় দাসত্ব কি? সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে পরের অবলম্বন, মানে পরের উপর নির্ভর করা। পরের উপর নির্ভর করা এটাই আমাদেরকে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় করে ফেলে। আমি কি বুঝাতে পেরেছি? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। তুমি যদি নিজেকে চেনো তাহলে তুমি নিজের উপর নির্ভর করতে পারবা। আত্মনির্ভরতা আসলে স্বাধীন হব। কখন স্বাধীন হবে? প্রত্যেকটা এমসিকিউ। আত্মনির্ভরতা আসলে স্বাধীন হব। মহাপুরুষের ভক্ত হলে স্বাধীন হওয়া যায় না। মনে করো তুমি নেলসন ম্যান্ডেলার ভক্ত, তুমি কি স্বাধীন? না। তুমি নেলসন ম্যান্ডেলার মতো কাজ করতে হবে, সত্যের কাজ করতে হবে। এই পর্ব শেষ। ওকে, তৃতীয় পর্ব ধর। এই তৃতীয় পর্ব মানে আমি একে 4 ভাগে এটার ভাগ করে বুঝে দিচ্ছি আর কি। যার বৃত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন বৃত্তি না গাঁথলে তারা আর তার ইমারত যতই রিপেয়ার করা হোক না কেন তা গড়ে পড়ে যাবে। এটা 3 বার পড়ো। পড়ে এখানে একটা কথা আছে, সবাই এটা ধরো। যার বৃত্তি পচে গেছে তাকে একদম উফড়ে ফেলে নতুন বৃত্তি না গাঁথলে তার ইমারত যতই রিপেয়ার করা হোক না কেন তা পড়ে যাবে। মনে করো তোমাদের এলাকায় একটা ফুল আছে, ওই ফুলটা একদম বড় হয়ে গেছে। তুমি কি করছো? ওই ফুলের ওই যে ছাদটাকে তুমি আবার রিপেয়ার করেছো। কি হবে? কয়দিন পরে বাস ট্রাক সহ একসাথে ওই ফুল খালে, সমুদ্রে, নদীতে একসাথে পড়ে যাবে, তাই না? তাহলে এটা রিপেয়ার করা যাবে না। কি করতে হবে? বইতে লেখা আছে, সবাই লিখে ফেলি। আগুনের সম্মার্জনা, সবাই লিখো। আগুনের সম্মার্জনা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমার কাছে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটা। আমরা যদি উপরে না মানে মেরামত না করি তাহলে কি করতে হবে? আগুনের সম্মার্জনা করতে হবে। আগুনের সম্মার্জনা মানে কি? আগুন দিয়ে ঘষে ফেলতে হবে, আগুন দিয়ে ঘষে মেজেতে হবে, আগুন দিয়ে ঘষতে হবে, অথবা আগুন দিয়ে মাজতে হবে। এখন তোমাকে আমি বলি, আগুন দিয়ে যদি তুমি কোনো জিনিস পোড়াও তাহলে কি হয় জানো? আগুন দিয়ে যদি তুমি কোনো জিনিস পোড়াও, 2টা জিনিস হবে, হয়তো ধ্বংস হয়ে যাবে অথবা আরো খাঁটি হবে। ধ্বংস হবে অথবা আরো খাঁটি হবে, এটা মাথায় রাখবা। তাহলে ভাইয়া আমাদের যদি কারো কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, আমরা সেটাকে রিপেয়ার করা যাবে না। মনে করো তোমার কোনো চরিত্র বা কোনো জিনিস অধপতন হয়েছে, তুমি সেটা রিপেয়ার করা দরকার নেই, সেটাকে ডাইরেক্ট পুড়ে ফেলো। পুড়ে ফেললে হয় সেটা ধ্বংস হয়ে যাবে, না আরো সেটা খাঁটি হবে। আমি মনে হচ্ছে বুঝাতে পেরেছি। এমন গুরু নেই বা ফলো করি না যার কারণে অসত্য মিথ্যা মানতে হবে। আমরা এমন গুরু নেওয়া যাবে না যেটার কারণে আমাকে অসত্য মানতে হবে। আমার মন সত্য না বললে কারো বাণীকে বেদবাক্য। বেদবাক্য কি বলতো? হিন্দুদের ধর্মগ্রন্থ। আমার মন যদি না বলে, আমার মন যদি এটাকে সত্য না বলে, বেদবাক্যে থাকলে আমি মানবো না। আমার মন বলতে হবে যে এটা সত্য। ভুল করেছি বুঝতে পারলে প্রাণ খুলে মেনে নিব। আমি যখন ভুল করেছি আমি বুঝতে পারবো, তখন আমি প্রাণ খুলে সেটা মেনে নিব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সমাপনী, মানুষ ধর্মে এই জিনিসগুলো একটু সবাই সুন্দর করে ধরবা। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানে তোমাদের আমাদের একটা ধর্ম আছে, এর বাইরেও মানুষের মধ্যে যে সম্প্রীতি, এটাই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানদের মিলনের বাধা কোনটা তা দূর করে আমাদের এই পথের অন্যতম উদ্দেশ্য। হিন্দু মুসলমান, হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান, এর বাইরে হিন্দু মুসলমান মানুষ, ওই মানুষে মিলে চলতে হবে। এই সম্প্রীতিটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। নিজের ধর্ম বিশ্বাস থাকলে অন্য ধর্ম ঘৃণা করে না কেউ। তুমি যদি নিজের ধর্মে বিশ্বাস করো তাহলে অন্য ধর্ম কেউ ঘৃণা করবে না। এ হচ্ছে আমার পথ। যদি তুমি আমাকে আমার পথের সামারি দিতে বলো, আমি বলবো যে এমন আমির আহ্বান করেছেন যার পথ সত্যের পথ। মানে নজরুল এমন একজন আমির আহ্বান করেছে, এমন একজন আমির আহ্বান করেছেন যার পথ সত্যের পথ, যে সত্য প্রকাশে সবসময় নির্ভীক, অসংকোচ এবং এই আমি ভাবনা বিন্দুতে মানে সিন্দুর উচ্ছ্বাস জাগায়। এমন আমির আহ্বান করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে যিনি নির্ভীক, অসংকোচ, এই আমি ভাবনা বিন্দুতে সিন্দুর উচ্ছ্বাস জায়গায়। আশা করছি সবাই বুঝতে পেরেছ। আর ঐক্যের মূল হলো সম্প্রীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ প্রত্যেকটি বিষয়ে। এছাড়া টার্গেট ডিও বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিও সি ইউনিট ব্যাচ তোমরা দ্রুত তোমার সিটটি কনফার্ম করে ফেলে এখনই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার হোয়াটসঅ্যাপ, অথবা তোমরা চাইলে আমার নাম্বারও যোগাযোগ করতে পারো। একদম সবাই যোগাযোগ করার দরকার নেই, যারা একদম অফিসে পাবা না। 013107225 235, এটা হচ্ছে আমার নাম্বার। 01310
725235 এই নাম্বারে যোগাযোগ করবা। বিকেল 4টা বাজে দেখা হবে আমাদের বাকিগুলো নিয়ে। বিকেল 4টা বাজে দেখা হবে রেইনকোট 52 দিনগুলো বিলাসী মানব কল্যাণ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।